নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আদিত্য পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে একটা চুমু দিতেই মোহনা জমে পাথর হয়ে যাওয়ার উপক্রম। চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছে না মোহনা। জমে পাথরের মূর্তির মতো রূপ ধারণ করেছে সে। ছাদে দাঁড়িয়ে দুজন, আকাশও মেঘলা মেঘলা ভাব। এদিকে আদিত্য আদরে আদরে ভরিয়ে দিচ্ছে মোহনাকে। আকাশের বুক ছিঁড়ে বৃষ্টিকণা বেরিয়ে আসতে পড়ছে দুজনার গায়ে। আদিত্য মোহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে নিল। মুখের উপর পড়ে থাকা বৃষ্টি ভেজা চুলগুলো আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দিল সে। আদিত্য ধীরে ধীরে মোহনার গোলাপি ঠোঁট দুটোর দিকে এগিয়ে যাচ্ছে। মেঘের ঘর্ষণে বিকট একটা শব্দ করলো আকাশে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মোহনা। তার মানে এটা স্বপ্ন ছিল? কিন্তু শরীরটা এরকম ভেজা ভেজা লাগছে কেন? পাশে তাকাতেই দেখে মোহনার ছোট ভাই ক্লাস 2-তে পড়ে। দাঁড়িয়ে আছে বিছানার পাশে, হাতে একটা পানির গ্লাসটা এখনো অর্ধেক ভরা আছে, কিন্তু অর্ধেক পানি দিয়ে তো আর এতটুকু ভেজানো সম্ভব না। পাশে তাকিয়ে দেখে টেবিলে আরো 3টা খালি গ্লাস পড়ে আছে। তার মানে মোহন পরপর 3 গ্লাস পানি আমার উপর বিসর্জন দিয়েছে। মোহনের দিকে তাকাতেই দেখে মোহন রাগে ফুসফুস করছে। এই লাট্টু, এভাবে পানি মেরে ভিজালি কেন? দেখ আপু, সবসময় ফাইজলামি ভালো লাগে না। আমার একটা নাম আছে, আর আমি দেখতে হালকা মোটা হলেও আমায় এভাবে তোরা সবাই অপমান করতে পারিস না। পানি মেরে তো সব ভিজিয়ে দিলি, আবার উল্টা তেজ দেখাস। হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি, কয়টা বাজে? মরার মতো ঘুমাচ্ছিস, একের পর এক পানি মেরে যাচ্ছি, উঠার তোর নামগন্ধ নেই। উল্টা বা কি সুন্দর মশরামশরি করছিস। আচ্ছা 1 মিনিট, তুই ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি? মোহন এবার জিভ কামড়ে ওঠে। আল্লাহ গো, মোহন তাহলে সব শুনে ফেললো না তো আবার? আপু, আমি কিন্তু সবকিছুই শুনেছি। এখনই গিয়ে আদিত্য ভাইয়াকে সব কিছু বলছি। আরে আরে আমার সোনা ভাই, তুই না ভালো, ইস কত কিউট। বলছিলাম কি, এত ঢং না দেখিয়ে তাড়াতাড়ি বল। তুমি এতক্ষণ যা যা শুনেছো সবকিছু ভুলে যাবে, কেমন? বিনিময়ে কি পাবো? এই ধর 1 প্যাকেট চকলেট। যা, সবকিছু হজম করে নিলাম, কিন্তু এটা বেরিয়ে আসার আগে যেন চকলেটও হজম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুলগুলো হাত দিয়ে আঁচড় কাটছে মোহনা। মাঝে মাঝে আদিত্যর কথা মনে করে মুচকে হাসছে। আয়নায় নিজের ঠোঁট দুটোর দিকে তাকাতেই 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিল। ইস, কি লজ্জা! কত কাছে এসেছিল আদিত্য ভাইয়া। ধুর, ওই লাড্ডুর কারণে সবকিছু ভেস্তে গেল। এখন আবার গোটা 1 প্যাকেট চকলেটের দামও করায়, গন্ডায় উসুল করে নিবে। কিন্তু মিস্টার আদিত্য, আমার স্বপ্ন অতি দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দেখি আমাকে কত দূরে ঠেলে রাখতে পারো। এবার সুপার গ্লুর মতো তোমার পিছনে লাগবো। আমার মিশন আমি কমপ্লিট করেই ছাড়বো। আমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি থাকো আদিত্য। হাতে 1 কাপ কফি নিয়ে ছাদে দাঁড়িয়ে গার্লফ্রেন্ড তৃষ্ণার সাথে কথা বলছে আদিত্য। মাঝে মাঝে কফির কাপে চুমু দিয়ে একটা মৃদু হাসি দিচ্ছে আদিত্য। হাতে 2 কাপ কফি নিয়ে আদিত্যের কাছে গেল কিছুক্ষণ কথা বলার উদ্দেশ্যে। দূর থেকে দেখে আদিত্য হাতে কফি নিয়ে ফোনে কথা বলছে। দূর, এখন আর লাভ নেই তার কাছে গিয়ে। অপেক্ষা করো চান্দু, আগে শুধু বিয়েটা হয়নি, তারপর যদি টাইট দিতে না পারি তাহলে আমার নামও মোহনা চৌধুরী না। সন্ধ্যায় মোহনা, অনিকা ও মোহন সামনে বসে আছে পড়ার টেবিলে। সামনে বসে টিচারের দায়িত্ব পালন করছে আদিত্য। বাবার কড়া নির্দেশ, সন্ধ্যেবেলায় তাদের সবাইকে কম করে 2 ঘন্টা পড়াতে হবে। অনিকা হলো আদিত্যের ছোট বোন, আর মোহন ও মোহনা হলো আদিত্যের ছোট কাকার সন্তান। আদিত্য পড়াচ্ছে 3 জনকে। মোহনা 1 হাত গালে দিয়ে হাঁ করে তাকিয়েছে আদিত্যের দিকে। হয়তো গালের ভেতর থেকে মশারা ভ্রমণ করে এলো, টের পাবে না মোহনা। অনিকা হালকা করে একটা কাশি দিতেই ধ্যান ভাঙে মোহনার। মোহন মুখ চেপে মিঠি মিঠি হাসছে। রাতে ছাদের কর্নিস ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। মোহনা গিয়ে পাশে দাঁড়ালো তার। আদিত্য মোহনার দিকে একবার তাকিয়ে পুনরায় নিস্তব্ধ শহরটার দিকে তাকিয়ে আছে। মোহনা বারবার আর চোখে তাকাচ্ছে। কি করে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না সে। কি রে, কিছু বলবি? না মানে, কি বলবি বলে ফেল। সত্যি করে বলো তো ভাইয়া, আমি দেখতে খারাপ? কে বলছে তোকে? মেরে নাক ফাটিয়ে দিব। তুই দেখতে খুবই সুন্দর। তাহলে তুমি কি আমার অনুভূতিগুলো একবারও বোঝার চেষ্টা করো না? তুমি কি বুঝছো না আমি তোমায় কত ভালোবাসি? আর কিছু বলবি? আমি না অসহ্য হয়ে গেছি। একটা মেয়ে কত বেহায়ামি করলে নিজের ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয়। তুমি আমায় বারবার বকা দেওয়ার সত্ত্বেও কেন আমি সাজুগুজু করি তোমার সামনে পড়তে বসি? আমার সৌন্দর্য কি 1 মুহূর্তের জন্য তোমার চোখে ধরা পড়ে না? আবার কি ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামোগুলো 1 মুহূর্তের জন্য তোমার মনকে স্পর্শ করে না? তুই সত্যি একটা ছ্যাঁচড়া।
ঘরের দিকে হাঁটা ধরলো আদিত্য। খোলা আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো মোহনা। ভালোবাসার মানুষের মুখ থেকে ছ্যাঁচড়া ডাকটা শোনা অনেকটাই কষ্টের, কিন্তু এখন মোটামুটি সয়ে গেছে তার। এর থেকেও বেশি ছ্যাঁচড়ামি করতে রাজি আছে নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। পরদিন সকালে সবাই একসাথে বসলো নাস্তা করার জন্য। আদিত্যের ছোট কাকা মানে মোহনার বাবা খাওয়ার মাঝখানে বলে উঠলো, ভাইজান, আমাদের মেঘলার ছেলে শ্রাবণ আগামী মাসেই দেশে আসছে। মুহূর্তেই যেন অনেকটার মুখে হাসির রেখা ফুটে উঠলো। শ্রাবণ এলেই এবার মোহনা ও শ্রাবণের বিয়েটা সেরে ফেল। কথাটা শোনা মাত্রই যেন মোহনার মাথায় আকাশ ভেঙে পড়লো। খাবার টেবিল থেকে উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল। আদিত্য ব্যাপারটা কিছুটা বুঝতে পারলো, চুপচাপ খেয়ে যাচ্ছে। এদিকে অনিকার মাথায় চেপে আছে ভিন্ন ধরনের এক টেনশন। আজ কলেজে যায়নি মোহনা, একা একা নিজের ঘরে বসে আছে। মোহন গিয়ে বসলো তার পাশে। মোহনা মোহনের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিল। আপু তোর কি মন খারাপ? মোহনা ইচ্ছার বিরুদ্ধে বলল, না আমি ঠিক আছি। আর যাই বল, আমার না কি খুশি লাগছে তোর বিয়ের কথা শুনে। তুই একটা কাজ করতে পারবি? অবশ্যই পারবো, বল কি কাজ? তোর আদিত্য ভাইয়া কি একটু আমার কাছে ডেকে দিতে পারবি? ভাইয়া তো বাসায় নেই, আসলে বলবো। বিকেল হয়ে এলো, এখন আদিত্য আসেনি। সন্ধে মোহনা বেলকনিতে দাঁড়িয়ে আছে, পাশে অনিকা। অনিকা তুই এখন এখান থেকে যা, তো ভালো লাগছে না। ব্যালকনিতে একা দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মোহনা। ভিতরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজেকে একটু হালকা করবে বলে। নিচে সোফায় বসে বসে কার্টুন দেখছে মোহন। আদিত্য বাড়িতে আসলো কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে এসে মোহনের পাশে বসলো। ভাইয়া তোমাকে আপু তার সাথে দেখা করতে বলছে। কোথায়? রুমে আছে আপু। আচ্ছা তুই বস, আমি আসছি। লম্বা একটা শাওয়ার নেওয়ার পর বেরিয়ে এলো মোহনা। গায়ে একটা টাওয়াল পেঁচানো, ভেজা চুলগুলো সামনে এনে হাত দিয়ে পানি মুক্ত করার চেষ্টা করছে। আদিত্য হাতে মোবাইল টিপতে টিপতে মোহনার ঘরের দিকে যাচ্ছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখে মোহনা অর্ধ উলঙ্গ অবস্থায় কাপড় চেঞ্জ করছে। আদিত্য সোজা হয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মোহনা দ্রুত কাপড় দিয়ে নিজের শরীর ঢেকে নিল। মোহনার লজ্জামাখা দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। বা এইটা বাকি ছিল আর? ছি ছি ছি, আর কতটা নিচে নামবে তুই মোহনা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই এই বাড়ির মেয়ে, শেষ পর্যন্ত কিনা নিজের শরীর দেখে আকৃষ্ট করতে চাচ্ছিস আমায়। আরে তুই তো অভিনয় পতিতাদেরও হার মানাবি। ভাইয়া প্লিজ আমার কথাটা। চুপ, তোর মুখ থেকে কোনো কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। কি ভেবেছিলি তুই মোহনকে আমার কাছে পাঠাবি আর তুই সবকিছু দেখানোর জন্য প্রস্তুত থাকবি, আর আমি এসেই তোর প্রতি আকৃষ্ট হয়ে যাব? না জানি এর আগে আর কত ছেলেকে পটানোর জন্য এসব করেছিস। ছি। ভাইয়া প্লিজ চুপ করো। কেন গায়ে লাগে? তোকে তো এখন আমার কাকার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। আচ্ছা তোরা কি করে পারিস ছেলেদের ফাঁসানোর জন্য এভাবে নিজের শরীর দেখিয়ে বেড়াতে? প্লিজ ভাইয়া চুপ করো, আমি আর নিতে পারছি না। তোকে যেন কারণে অকারণে আর কখনো আমার দুই চোখের সামনে না দেখি। কয়দিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে, আর তুই কি না? ছি, এভাবে রাস্তায় গিয়ে দাঁড়া, অনেক ছেলে পাবি, বেয়াদব মেয়ে কোথাকার। আদিত্য দ্রুত পায়ে বাইরে চলে গেল। নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছে আদিত্য, খুব দ্রুত পায়ে। যে কেউ দেখলে বুঝে যাবে যে প্রচন্ড রেগে আছে সে। মোহন আদিত্যের দিকে তাকিয়ে দেখে খুব রেগে আছে সে। কিন্তু এমন কি হলো যার কারণে ভাইয়া এত রেগে গেল? ভাইয়াকে তো কখনো এ বেশে দেখিনি, ব্যাপারটা কি? না, গিয়ে দেখে আসি। মোহন গিয়ে দরজার সামনে দাঁড়ালো। দেখে আদিত্য দুই পায়ে ফ্লোরে ছাড়িয়ে দিয়ে বিছানায় বসে আছে। মোহন গিয়ে তার পাশে দাঁড়ালো। ভাইয়া কি হয়েছে, তোমায় এত অস্থির দেখাচ্ছ কেন? আদিত্যা রাগের দৃষ্টিতে মোহনের দিকে তাকায়। ভাইয়া বলো না কি হয়েছে। এখান থেকে যা। প্লিজ ভাইয়া বলো না। তুই কি যাবি নাকি কান বরাবর দুইটা থাপ্পড় খেয়ে তারপর যাবি? মোহন মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। মোহনা কোনোভাবে শাড়িটা পরে খাটের এক কোণে ফ্লোরে বসে বসে কাঁদছে। অনেক আগে একবার শাড়ি পরেছিল সে, তাও আবার তার মা পরিয়ে দিয়েছিল। আজ ভাবলো শাড়ি পরে আদিত্যের সামনে যাবে, তার আগে এত কিছু। মোহন গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপু আসবো? মোহন মাথা তুলে মোহনের দিকে তাকায়। তার রাগ এবার আরো দ্বিগুণ হয়ে গেছে, কারণ মোহনের জন্যই এত কিছু। মোহন এসে তার পাশে দাঁড়ালো। মোহনা বসা থেকে উঠে মোহনের গালে একটা চড় বসিয়ে দেয়। ছোট মোহন তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে। মোহনা রাগে ফুসফুস করছে। থাপ্পড়টা এতই জোরে ছিল 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। মোহন গালে হাত দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। ছাদের এক কোণে বসে বসে কাঁদছে মোহন। ওইদিকে মোহনা আদিত্যের কথায় যতটা কষ্ট পায়নি তার চেয়েও বেশি পাচ্ছে মোহনকে থাপ্পড় দিয়ে। তার একটা মাত্র ভাই, তার যে কলিজার এক অংশ। হাতটা বারবার টেবিলের সাথে বাড়িয়ে দিচ্ছে মোহনা। কেন সে মোহনকে থাপ্পড় দিল? এই হাত আর রাখবো না, শেষ করে দিব এই হাত। ছাদের একপাশে বসে মোহন এখনো টিপ টিপ করে চোখের পানি ফেলে যাচ্ছে। মোহন নিজে বুঝতে পারছে না কেন আপু আমায় মারলো। আপু তো আমাকে এভাবে কখনো মারেনি। কতটা ভালোবাসে আপু আমায়,
অনিকা গিয়ে মোহনের পাশে বসলো। কি রে, তুই কাঁদছিস কেন? বল আমাকে। আপু আমাকে মারছে। কি? কেন? আমি জানি না, ভাইয়ার কাছে গেলাম, সে আমাকে বকে তাড়িয়ে দিল। আপুর কাছে গেলাম, সে আমাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিল। এদিকে আয় আমার সাথে। অনিকা মোহনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল মোহনার রুমে। মোহনা, এইসব কি? এত ছোট বাচ্চাকে কেউ এভাবে মারে? গালের মধ্যে এখনো দেখ 5 আঙ্গুলে দাগ বসে আছে। মোহনা দৌড়ে গিয়ে মোহনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। খুব লেগেছে তাই না? স্যার আমাকে, তোর সাথে আর কোনো কথা বলবো না আমি, তোর সাথে আমার আরই। মোহনা এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে মোহনকে। প্লিজ আমায় ক্ষমা করে দে, আর কখনো তোকে এভাবে মারবো না। ভাইয়ার কাছে গেলাম, সেও বকে তাড়িয়ে দিল। তোর কাছে আসলাম, তুইও মারলি। আমি কি এতই পোষা হয়ে গেছি? রাতে খাবার শেষে নিজের রুমে বসে আছে মোহনা। খাবার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। না খেলেও মা কানের কাছে বকবক করবে কারণটা জানার জন্য, তাই এত ঝামেলা না করে হালকা খেয়ে নিজের রুমে বসে আছে। নিজে ফোনে কথা বলছে শ্রাবণের সাথে মোহনার মা অন্তরা বেগম। সিঁড়ি দিয়ে উঠে মোহনার রুমের দিকে অগ্রসর হচ্ছে সে। হবু শাশুড়ির কাছে হবু বউয়ের সাথে কথা বলার ইচ্ছে পেশ করলো শ্রাবণ। অন্তরা বেগম মোহনার রুমের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওইদিকে অনিকার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। অন্তরা বেগম রুমে গিয়ে দেখে বাইরের দিকে বৃষ্টি দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মোহনা। অন্তরা বেগম একটা মুচকি হাসি দিয়ে মোহনার পাশে গিয়ে দাঁড়ায়। এই নে, শ্রাবণ কথা বলবে তোর সাথে। তাকিয়ে আছিস কেন? ধর। অন্তরা বেগম মোহনার হাতে ফোন তুলে দিয়ে সেখান থেকে চলে গেল। হ্যালো, আরে ম্যাডাম জি, কেমন আছেন? বলছিলাম হবু বড়টার খোঁজ খবর কি একটু নেওয়া যায় না? আছি ভালোই। কি মন খারাপ? সমস্যা নেই, বিয়ের পর অলওয়েজ তোমার মনকে খুশি রাখার দায়িত্ব আমার। মোহনা একটু বিরক্তিকর সহকারে ফোনটা কেটে দিল। টেবিলে ফোনটা রেখে শুয়ে পড়ল। পরদিন সকালে মোহনকে নিয়ে বেরোলো মোহনা। সামান্য কিছু কেনাকাটা করতে হবে। গাড়ি থেকে নেমে শপিং মলের সামনে দাঁড়ালো দুইজন। তার একটু দূরে আদিত্য তৃষ্ণার হাত ধরে বের হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে। আপু দেখো তো, মেয়েটার হাত ধরে রেস্টুরেন্ট থেকে যে বের হচ্ছে সে আদিত্য ভাইয়া না? মোহনার 2 হাত বিছানা চেপে ধরে ঠোঁট জোড়া দখল করে নিল আদিত্য। অনেকক্ষণ ধরে ঠোঁটের উপর শাসন চালালো সে। আদিত্য ঠোঁট ছেড়ে ক্রমশ গলায় মুখ ঢুকিয়ে দিল। গভীরভাবে কিস করে যাচ্ছে তাকে। মাঝে মধ্যে দাঁত দিয়ে চেপে ধরছে মোহনার চামড়া। মোহনার প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু কোনো বাধা দিচ্ছে না সে, কারণ অনেক কষ্টের পর সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে। এরকম আরো হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছে সে। আজ যে তার বাসর রাত, আদিত্যের ইচ্ছে বিয়েটা হয়েছে। ইস, ভাবতেই বিছানা ছেড়ে নাচতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে যায় তার। খুঁজতে থাকে নিজের পাশে আদিত্যকে। ফুলে ফুলে সাজানো ঘরটাও যেন মুহূর্তেই পূর্বের রূপ ধারণ করেছে। এটাও স্বপ্ন ছিল না তো আবার? আরে হ্যাঁ, এটাও তো স্বপ্ন ছিল। তার মানে এই দিনটা দেখার জন্য তাকে আরো কষ্ট করতে হবে? আবার সেই বেহায় ছেঁচড়া উপাধিটা পেতে হবে তাকে? কবে যে এই স্বপ্নটা বাস্তবে রূপ নেবে? কবে পাবো এই স্বপ্নের ছোঁয়াটা? সকালে আদিত্যকে সেই মেয়েটার সাথে দেখে সোজা বাড়ি চলে আসে মোহনা। দরজা বন্ধ করে সেই সকাল থেকেই কেঁদে যাচ্ছে মোহনা। দুপুরে খাবার শেষে একা দরজা বন্ধ করে শুয়েছিল মোহনা। শুয়ে থাকার মাঝেই চোখ দুটো লেগে আসলো তার। এর মাঝেই বিয়ে আর হাফ বাসর শেষ করে ফেলল সে। ওদিকে পূর্বের চেয়েও জোরে জোরে দরজায় টোকা দিতে লাগলো বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা। মোহনা ধীর পায়ে দরজার দিকে অগ্রসর হচ্ছে। সে মনে একরাশ বিরক্ত নেই। এত সুন্দর ঘুমটা নষ্ট করে ফেললো। দরজা খুলতেই আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। মোহনা ভ্যাবাচাকা খেয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। এটাও স্বপ্ন নয় তো আবার? আদিত্য এক পা করে এগিয়ে আসছে মোহনার দিকে। চোখে মুখে আগুনের ফুলকি। মনে হচ্ছে এই আগুনে ভস্ম করে দিবে মোহনাকে, জ্বলে পড়ে ছাই করে ফেলবে আজ। আদিত্যের চোখে মুখে রাগ দেখে ভয়ে এক পা করে পিছাচ্ছে। আদিত্য এক পা করে এগোচ্ছে, মোহনা এক পা করে পিছাচ্ছে। দেওয়ালের সাথে পিঠ থেকে যায় মোহনা। আদিত্য 2 হাত 2 দিকে দিয়ে মোহনাকে হাত বন্দি করে ফেলে। মোহনা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। বুঝতে বাকি নেই কেন আদিত্য এত রেগে আছে। কারণ সকালে বাড়িতে এসে আদিত্যের কথা বলে দিয়েছিল সবাইকে। সমস্যা কি তোর? কই? চুপ, একদম চুপ। আমি তোর বয়ফ্রেন্ড নাকি জামাই? চুপ করে আছিস কেন? আমি তোর বয়ফ্রেন্ড? না। বিয়ে করা জামাই? না। তাহলে আমি যার সাথে রেস্টুরেন্টে, শপিং মলে, যে কোনো জায়গায় যাই, তোর সমস্যা কোথায়? চুপ করে আছিস কেন? তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না, তাই। ভাবছিলাম কালকের কথাগুলো তোর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আনবে, কিন্তু তুই যে এত বেহায়া তা আমার জানা ছিল না। শুনে রাখ, তৃষ্ণা আমার গার্লফ্রেন্ড, আর আমি বিয়ে করলে ওকেই করব। শি ইজ মাই হার্ট। আর কয়েকদিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে।
এসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে প্রস্তুত কর। এমন কিছু করবি না যার জন্য তোর প্রতি আমার ঘৃণা জন্মাবে। অন্তত আর যাই হোক, বিদায়ের সময় যেন তোকে নিজের বোন মনে করে বিদায় দিতে পারি। আদিত্য যাওয়ার পর মোহনার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ভালোবাসার মানুষটি যতই কষ্ট দিক না কেন, সবকিছু মুখ বুজে সহ্য করা যায়, যা এতদিন সে সহ্য করে আসলো। আজ কিনা সেই ভালোবাসার মানুষটি অন্য একজনকে নিজের হার্ট বলে সম্বোধন করলো। আদিত্যের বলা কথাগুলো যেন প্রতিটা তার বুকে তীরের মতো এক এক করে গাঁথতে থাকে। আদিত্যের সাথে মেয়েটাকে দেখে যতটা কষ্ট হয়নি, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তার মুখ থেকে মেয়েটার প্রতি ভালোবাসার প্রকাশ দেখে। রাতে সকলেই একসাথে খাবার খেতে বসলো। ভাবছি মোহনার সাথে অনিকার বিয়েটাও সেরে ফেলবো। এক খরচে দুজনেরই বিয়ে হবে, মন্দ কি? কি বলছো তুমি? আমাদের বাড়িতে মাত্র 2টা মেয়ে, 2জনার বিয়েই ধুমধাম করে হবে। অযথা এত কিপটামি করার মানে কি? বাবা, তুমি ঠিকই বলেছ। সময় মতো মেয়েদের বিয়ে না দিলে তারা খারাপ কাজ করতেও দ্বিধা করে না। আমি চাই না আমাদের আনিকা অন্য সবার মতো হোক। আদিত্য কথাটা বলেই আর চোখে মোহনার দিকে তাকায়। তা ভাইজান, ছেলে কে, কোথায় থাকে? আমার বন্ধুরই ছেলে শুভ্র, দেখতেও মাশাআল্লাহ। মোহনা চুপচাপ করে খেয়ে যাচ্ছে। অনিকা সবার আড়ালে বারবার চোখের পানি মুছছে। খাবার টেবিল হতেই দৌড়ে নিজের রুমে চলে গেল সে। মোহনা ও শ্রাবণের সম্পর্কের ভিতর সবাই একমত থাকলো দ্বিমত ছিল তৃতীয় এক ব্যক্তি, আর সে হলো অনিকা। কারণ ছোটবেলা থেকেই ফুফাতো ভাই শ্রাবণকে সে অনেক ভালোবাসতো। পারেনি কোনোদিন শ্রাবণের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে। কিন্তু এর মাঝে জড়িয়ে গেল একটা ভিন্ন ঝামেলা। সম্পর্কটা এমন ভাবে হতে চলেছে মনে হচ্ছে না সবাই সুখী হবে। শ্রাবণের ফ্লাইট আজ, সবাই গেছে শ্রাবণকে রিসিভ করতে। মোহনা আর অনিকা ঘরেই আছে। অনিকা বারবার মোহনার রুমের বাইরে পায়চারি করছে, ভাবছে মোহনাকে কথাটা বলা ঠিক হবে কিনা। মোহনার হবু স্বামী হয়তো মোহনা আবার কষ্ট পাবে না তো। কিন্তু ভালোবাসার মানুষটাকে দুলাভাই ডাকতে এর থেকেও তো কষ্ট আমার বেশি হবে। কি রে, কিছু বলবি? না কিছু না, এমনি। আমার একটা কথা বলতো, তোর চোখের নিচে ইদানিং কালো কালো দাগ খেয়াল করছি, কান্নাটানা করিস নাকি? আরে না, একটু টেনশনে আছি, তাই হয়তো। টেনশনে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে, আমার আগে জানা ছিল না তো। আমার কথা বাদ দে, তো নিজের চোখে তো পানি ছলছল করছে। মোহনা হাত দিয়ে পানিটা মুছে। আর বলিস না, একটা পোকা পড়েছিল চোখে। মোহনা একটা দীর্ঘশ্বাস নেয়। যার জন্য এই চোখের জল, সে নিজেও তো এই জলের ভাষা বুঝে না, তুই কি করে বুঝবি? দিন এগোচ্ছে আর দুজনার বিয়ের দিন ঘনিয়ে আসছে। মোহনা দাঁড়িয়ে আছে বেলকনিতে। বিয়ের আর 7 দিন বাকি। শালা আদিত্যের বাচ্চা কেন আমার ভালোবাসাটা বুঝে না। আমি যে তাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। কয়দিন পর আমি আর এই বাড়িতে থাকবো না। আচ্ছা, ভাইয়ার মনে কি আমার জন্য এতটুকু ভালোবাসা জন্মায়নি? ধুর, জন্মাবেই বা কি করে? সে তো এখন অন্যের প্রেমে অন্ধ। তবু কেন আমার পাগল মনটা বারবার তাকিয়ে যায়? মোহনা দ্রুত পায়ে আদিত্যের রুমে চলে যায়। রুমে প্রবেশ করেই দেখে সে বেলকনিতে দাঁড়িয়ে। সে রুমের লাইট অফ করে দেয়। হয়তো কেউ দেখলে খারাপ ভাববে। দৌড়ে গিয়ে পেছন থেকে তারে জড়িয়ে ধরে মোহনা। তুমি জানো না তোমায় আমি কত ভালোবাসি, কত বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি। কেন তুমি আমার ভালোবাসাটা বুঝো না? কয়দিন পর বিয়ে, আমার প্রতি তোমার কি একটু ভালোবাসা জন্মায়নি? আমি জানি না আমি কি বলছি এইসব, কিন্তু আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই লাগবে আমার। আরে পাগলি, ভালোবাসি বলেই তো এত দূর থেকে ছুটে আসলাম, তোমায় নিজের করে নিব বলে। তোমায় দেখতে আসলাম, যাকে বিয়ে করব তাকে না দেখলে কি হয়? মোহনা একটু চমকে ওঠে, কারণ এটা আদিত্যের ভয়েস নয়। মোহনা তাকে ছেড়ে একটু দূরে সরে যায়। পেছনে ঘুরে শ্রাবণ মোহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সেই ছোটবেলায় দেখেছিলাম তোমায়, আর কয়েকদিন আগে তোমার ছবি দেখেছিলাম, যার কারণে আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। মোহনা সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। ছি ছি, এতক্ষণ আমি কাকে এসব বললাম? শ্রাবণ ভাইয়াকে? যতই কিছু হোক, আমি বজ্জাটাকে কিছুতেই বিয়ে করছি না। বিয়ের দিন ঘনিয়ে আসছে, কার্ড দেওয়া শেষ। আদিত্য হাতে একটা কার্ড নিয়ে তৃষ্ণার বাসায় গেল। তার 2 বোনের বিয়ে, আর এবারের বড় ভবিষ্যৎ বউটাকে যদি না জানাই তাহলে কি হয়? তৃষ্ণাকে কিছু জানায়নি, কারণ আজ প্রথম আদিত্য তৃষ্ণার বাড়ি যাচ্ছে। ভাবলো একটা সারপ্রাইজ দেবে। তৃষ্ণার বাড়িতে পৌঁছে গেল সে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখে কেউ নেই, হয়তো উপরে আছে। সে বিয়ের কার্ডও একটা বুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তৃষ্ণার রুমের দরজার পাশে দাঁড়াতেই তার হাত থেকে কার্ড ও ফুলগুলো পড়ে গেল। পা দুটো যেন অবশ্যই আছে। এটা কি তৃষ্ণা? অর্ধলঙ্গ অবস্থায় আরেকজনের কোলে মাথা রেখে শুয়ে আছে। তৃষ্ণাকে এভাবে দেখে যতটাই না অবাক হচ্ছে, তার চাইতে বেশি অবাক হচ্ছে শুভ্রকে দেখে, যে কিনা তার একমাত্র ছোট বোন অনিকার হবু বর। নিজের গার্লফ্রেন্ড তৃষ্ণাকে অন্য একটা ছেলের সাথে অর্ধলঙ্গ অবস্থায় দেখে হাত পা দুটো অবশ্যই আসছে আদিত্যের। তার চেয়েও বেশি অবাক হচ্ছে তৃষ্ণার সাথে নিজের একমাত্র ছোট বোন অনিকার হবু বর শুভ্রকে দেখে। মাথা হ্যাং হয়ে আসছে তার।
পুরো মাথাটা যেন মুহূর্তে পাথরের রূপ নিয়েছে। মাথায় কিছু ঢুকছে না। তৃষ্ণাকে সারপ্রাইজ দিতে এসে সে নিজে যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে তা ছিল ভাবনার বাইরে। যাকে সে তার নিজের বউ বানানোর স্বপ্ন দেখেছিল, আজকে না সে অন্য একটা করলে মাথা রেখে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে। রিলেশনের 1 বছরে আদিত্য এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি তৃষ্ণা এতটা নোংরা। নিজের বেলায় এমন দোখাটা সে নিতে না পারলেও এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোন অনিকার জীবনটা। না, আমি জেনে শুনে নিজের বোনটাকে কোনোভাবেই জাহান্নামে নিক্ষেপ করতে পারি না। অনিকা তার একমাত্র আদরের ছোট বোন, আর কোনো ভাই চাইবে না এরকম একটা ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিতে। কিন্তু বাড়িতে আদিত্যের বাবা আহান চৌধুরীর মুখের ওপর কথা বলার সাহস কারোরই নেই। সে যা একবার বলবে তাই করবে। নিজের বাবার চোখে শুভ্র খুবই ভালো ছেলে, যা এতদিন আদিত্য নিজেও বিশ্বাস করত। আদিত্য ভালোই বুঝতে পেরেছে মুখের কথা তার বাবাকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না। শুভ্র এতটা খারাপ ছেলে। ভাবলো ফোনে সম্পূর্ণ কিছু ভিডিও করে রাখতে, কিন্তু ছেলে হয়ে বাবাকে কিভাবে এটা দেখাবে সে? কিন্তু এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোনের জীবনটা। তার যাই হোক, তার ছোট বোনের জীবনটা নষ্ট হতে দিবে না কিছুতে। ফোন বের করে সে সবকিছু ভিডিও করতে লাগলো। আচ্ছা, তুমি যে সব সময় আমার এত কাছে আসো, আমায় বিয়ে করে ফেললেই তো হয়, আর লুকিয়ে প্রেম করতে হবে না। আরে আমি তো বিয়ে করে সব সময় তোমার সাথেই থাকবো, কিন্তু তার আগে একটা ছোট কাজ বাকি আছে। যে কি কাজ? আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করছি কয়েকদিন পর, খুবই বড় লোক। কি? তাহলে আমার কি হবে? আমি কি এতদিন শুধু তোমার রক্ষিতা হয়েছিলাম? ছি ছি, এভাবে বলো না। আরে অবাক হওয়ার কিছুই নেই। বিয়ের পর তার সব কিছু নিজের করে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তোমায় নিয়ে দেশের বাইরে চলে যাব। হুশ। তুমি যা করবা তাড়াতাড়ি করো। আচ্ছা, ইদারিং তুমি নাকি কোনো ছেলের সাথে ঘোরাফেরা করো? আরে ও তো আমার ফ্রেন্ড, টাইম পাস করি, এর চেয়ে বেশি কিছু না। ওইদিকে আদিত্য চুপ করে সবকিছু সহ্য করে নিচ্ছে। শুভ্র তৃষ্ণার শরীর হতে ছোট কাপড়টাও খুলে ফেললো। মুহূর্তে আদিত্য ভিডিও অফ করে সোজা বাইরের দিকে হাঁটা ধরল। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদিত্য। তৃষ্ণার কথা ভেবে তার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এতদিন তৃষ্ণা তার সাথে টাইম পাস করেছিল, আর আদিত্য সেই টাইম পাসটি রিয়েল লাভ ভেবে বউ বানানোর স্বপ্ন দেখেছিল এতদিন। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আর তার, কিন্তু ছোট বোনের জীবনটা সে রক্ষা করতে পারবে এটা ভেবে সে একটা স্বস্তির নিঃশ্বাস পেল। গাড়িতে এসি থাকার পরও ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে আদিত্যের। গাড়িটা বাইরে রেখে সে সোজা নিজের রুমে চলে যায়। ঘামে একাকার অবস্থা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। বিছানায় গাড়িয়ে দিল। প্রচুর মাথা ব্যথা করছে তার, কিছুতেই এটা হজম করতে পারছে না সে। গোধূলির লগ্ন শুরু হয়ে গেছে। সাদা সূর্য ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে পশ্চিম দিকে হেলে পড়ছে। আদিত্য অনিকার রুমের দিকে যাচ্ছে। অনিকা রুমে নেই, হয়তো ছাদেই আছে। আদিত্য ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা। আদিত্য গিয়ে পাশে দাঁড়ালো। অনিকা আদিত্যের দিকে একবার তাকিয়ে আবার প্রকৃতির দিকে নজর দিল। কিরে, তোর মন খারাপ? অনিকে এবার আদিত্যের দিকে ঘুরে দাঁড়ায়। তার মনের কথাটা কারোর সাথে শেয়ার করতে পারছে না সে। মনে হচ্ছে এই জমে থাকা কথাগুলো তার দম বন্ধ করে দিচ্ছে। মুহূর্তেই অনিকা আদিত্যকে জাপটে ধরে কান্না করে দেয়। আরে আরে পাগলি, কি করছিস তুই? ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না ভাইয়া। কি? এই বিয়ে করবি না তুই? ভাইয়া বিশ্বাস করো, এই কথাটা আমি কাউকে বলতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ ভাইয়া, তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি প্রয়োজনে মরে যাব, তাও এই বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ। মরার কথা আর একবার মুখে আনলে আমি নিজেই তোকে মেরে ফেলবো। আর তুই চিন্তা করিস না, বিয়েটা হবে না। আমি আজকেই বিয়ে ভাঙার ব্যবস্থা করছি। অনিকার কান্না জড়িত মুখে যেন মুহূর্তেই হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুই আমায় অনেক ভালোবাসিস। আমার কথা তুই নিশ্চয়ই ফেলবি না। কাঁধে হালকা করে একটা থাপ্পড় দিয়ে, পাগলি একটা। কাউকে পছন্দ করিস? কাকে? ভাইয়া, আমি মুহূর্তে আদিত্যের ফোনটা বেজে উঠল। আচ্ছা, তোর সাথে আমি পরে কথা বলছি, এখন যা। আদিত্য ফোনটা রিসিভ করে কানে নিল, আর অনিকা না বলা কথাটা মুখে নিয়ে এক পা করে নিচে চলে গেল। কেন ফোন দিলে? মানে কি, আমি তোমায় ফোন দিতে পারি না? না, তুমি ফোন দিতে পারো না। আর কারোর সাথে টাইম পাস করার কোনো ইচ্ছে আমার নেই। কি হয়েছে তোমার? এই তোর এইসব আজাইরা ন্যাকামি শোনার কোনো ইচ্ছে আমার নেই। আর কি হয়েছে তা খুব শীঘ্রই জানতে পারবে। রাতের বেলায় ব্যালকনিতে বসে চোখে একটা চশমা দিয়ে খবরের কাগজ পড়ছে আহান চৌধুরী। আদিত্য গিয়ে তার পাশে বসলো। আহান চৌধুরী চশমার উপর দিয়ে ভ্রু কুঁচকে আদিত্যের দিকে তাকালো। পুনরায় আবার পত্রিকা চোখ দিল। আদিত্য বাবার দিকে বারবার আর চোখে তাকালো। চশমার ফাঁক দিয়ে ঠিকই বুঝতে পারছে আহান সাহেব।
কিরে কিছু বলবে? হ্যাঁ বাবা। আহান চৌধুরী এবার ব্যাপারটা দুই ভাঁজ করে টেবিলে রেখে চশমাটা খুলে আদিত্যের দিকে তাকান। বলো কি বলবে। বাবা বলছিলাম যে শুভ্রর ব্যাপারে সবকিছু না জেনে অনিকার বিয়ে দেওয়াটা বোকামি হয়ে যাচ্ছে না? আহান চৌধুরী এবার চশমাটা টেবিলে রেখে আদিত্যের দিকে মুখ ঘুরে তাকান। ও খুব ভালো ছেলে, ওর ব্যাপারে সবকিছুই আমি জানি। ও অনিকাকে সুখে রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। হতে পারে শুভ্রর খারাপ দিকগুলো এখন আমাদের অজানা, হতে পারে অনিকা শুভ্রর সাথে সুখী হবে না। কি বলতে চাইছো তুমি? বলছিলাম কি বাবা, আমি চাই না অনিকার ওখানে বিয়ে হোক। দেখো, আমাদের পরবর্তীতে ফ্যামিলির সিদ্ধান্তটা তুমিই নেবে, কিন্তু এখনো আমরা আছি, তাই তোমার এই বিষয়ে না গোলানোর কোনো দরকার নেই। বাবা তোমার চোখে শুভ্র হয়তো ফেরেশতার মতো ভালো, কিন্তু আমার চোখে সে নর্দমার কাঁদার চেয়ে নিকৃষ্ট। বুঝলাম তুমি যে তাকে খারাপ বলছো, এর কোনো প্রমাণ আছে? বাবা তুমি জানো আমি ছোটবেলা থেকেই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, কিন্তু আমি সেটা তোমাকে দেওয়া ঠিক হবে বলে মনে করছি না, কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দেখো আদি, প্রমাণ ছাড়া কারো দিকে আঙ্গুল তুললে একটা আঙ্গুল তার দিকে থাকলেও তিনটা তোমার দিকেই থাকে, আর বৃদ্ধ আঙ্গুলটা দুজনকেই সাপোর্ট করে। আহান চৌধুরী আবার চশমা পরে পত্রিকায় নজর দিলেন। আদিত্য ফোনটা অন করে টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। আহান সাহেব সেই দিকে কোনো চোখ না দিয়ে পত্রিকা পড়তে থাকে। হঠাৎ ফোনে শুভ্রর কণ্ঠ শুনতে পেয়ে চমকে ওঠে আহান চৌধুরী। পত্রিকাটা একপাশে রেখে ফোনটা হাতে তুলে নেয় আহান চৌধুরী। ভিডিওতে নেগেটিভ অংশগুলো বের করা, বাকি সবই ঠিকঠাক। ফোনে স্পর্শ দেখতে পায় শুভ্র চেহারা। আহান চৌধুরী কপাল কুঁচকে বারবার ঘামগুলো মুছতে থাকে। রাতে আহান চৌধুরী ফোন করে শুভ্র তার বাবাকে নিয়ে আসে তাদের বাড়ি। এই নিয়ে বেশ কথা কাটাকাটি হয় দুজনের মাঝে। যখনই ভিডিওটি শুভ্রর বাবার হাতে দেওয়া হয়, কিছুক্ষণ পরেই শুভ্রর গালে একটা চর বসিয়ে দেয় তার বাবা। ফোনটা ফ্লোরে আছড়ে ফেলে শুভ্রর কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলে, এক্সকিউজ মি, ফোনটার দাম 1.5 লক্ষ টাকা। ওকে, আমি আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। আদিত্য আহান চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বাবা এখানে আপাতত কিপটামিটা না করলেও হতো। মাঝরাতে ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় কষ্টগুলো পুড়ে ছাই করে দিচ্ছে আদিত্য। অনিকা গিয়ে কাঁধে হাত রাখতেই দেখে আদিত্যের হাতে সিগারেট। এর আগে আদিত্য কখনোই স্মোক করতে দেখেনি সে। আদিত্যের হাত থেকে সিগারেটটা নিয়ে পা দিয়ে পেশে ফেলে আনিকা। প্লিজ আমায় বাধা দিস না। শুনলাম মানুষ ছ্যাঁকা খেলে সিগারেট খায়, তুইও খেলি নাকি ভাইয়া? এখান থেকে যা তো। তুই আর কখনো খাবি না এটা। অনেকের বিয়ে ভেঙে গেল আজ মোহনা বিয়ে। বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বড় ছেলে হিসেবে সবকিছু সামলাচ্ছে আদিত্যই। আজ মোহনার বিয়ে চলে যাবে সে অন্যের ঘরে, এটা ভেবে কেমন জানি লাগছে আদিত্যের। কাল রাতে মোহনা আদিত্যের কাছে এসে অনেক আকুতি মিনতি করল, হাত দুটো ধরে বলল প্রয়োজনে সারা জীবন সে তার গোলাম হয়ে থাকবে, তবু আদিত্যকে ছাড়া বাঁচবে না মোহনা। আদিত্য মান সম্মানের কথা চিন্তা করে হ্যাঁ বা না এর মাঝামাঝি উত্তর দিতে গিয়ে না বলে দিল। তবে কেন তারা যেমন লাগছে? বিয়ের আসরে বধূ সেজে বসে আছে মোহনা, পাশেই শ্রাবণ বর সেজে। মোহনা বারবার আদিত্যের দিকে করুণ চোখে তাকাচ্ছে। আদিত্যের চোখে তা ধরা পড়লেও আজ আর কিচ্ছু করার নেই। মোহনার ছোট ভাই মোহনও সেখানে দাঁড়িয়ে। মোহনার হাতের দিকে তাকাতে মোহন চমকে উঠে। কাল রাত তো মোহনাকে অনেক কাঁদতে দেখেছে মোহন। হঠাৎ মোহন সবার সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে যায়। এই বিয়ে হবে না। সবাই হাঁ করে তাকিয়ে আছে মোহনের দিকে, উত্তর খোঁজার চেষ্টায়। পিচ্চিটার মুখে হঠাৎ এমন আশ্চর্যমূলক কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় সবাই। নিস্তব্ধে ভরা পুরো বাড়ি। বাইরে থেকে মনে হবে এই বাড়িতে কেউ নেই বুঝি। তখনই মোহনের মা এসে তার কান টেনে ধরে। এত পাকা পাকা কথা কোথায় শিখলে? কখন কোথায় ফাইজলামি করতে হয় এটাও জানিস না? দেখো, আমি মোটেও ফাইজলামি করছি না। আর এই যে কাজী সাহেব, আপনি যে ঢ্যাং ঢ্যাং করে বিয়ে পড়িয়ে দিচ্ছেন, একবারে কি জানতে চেয়েছেন মেয়ে এই বিয়েতে রাজি কিনা? আর এই যে শ্রাবণ ভাইয়া, আপনিও কি একবার জানতে চেয়েছেন আপু আপনাকে পছন্দ করে কিনা? বাড়ির জামাই বলে কথা, সবার সামনে মোহন তাকে এইভাবে বলাতে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। লজ্জায় রুমাল দিয়ে মুখটা আড়াল করার চেষ্টা করছে। তার কিসের অভাব যে মোহনা তাকে পছন্দ করবে না? দেখতেও স্মার্ট, যে কোনো মেয়েই তাকে পছন্দ করবে, তাহলে মোহনার কেন অপছন্দ? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? তাহলে এক্ষুনি আপুর হাত চেক করুন, আপুর বাম হাতে থাকা বিষের বোতলটা দেখতে পাবেন। কথাটা শোনা মাত্রই শ্রাবণের মা মেঘলা চৌধুরী এক পায়ে দাঁড়িয়ে যায়। মোহনার কাছে গিয়ে হাতটা টান দিয়ে দেখে সত্যি একটা বিষের বোতল। এই তাহলে তোর মেয়ের আসল পরিচয়? হ্যাঁ, খুব তো গর্ব করে বলেছিলে আমার সোনার টুকরো মেয়ে। আমার কথার বাইরে কিছুতেই যাবে না এখন। ছি,
লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এরকম একটা মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে চেয়েছি, যে মেয়ে বিয়ের আসরে বিষের শিশি নিয়ে বসে থাকে সুইসাইড করার জন্য, ছোট ভাইকে দালাল হিসেবে ব্যবহার করছে। এ তো আমার সংসারে আগুন লাগিয়ে দেবে। মোহনার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে জানে তার বোন মেঘলা কেমন, ছোটবেলায় পুরো বাড়ি নাচিয়ে ছাড়তো সে, তাই তো কম বয়সে বিয়ে দিয়ে দিল। ওইদিকে অনিকার গোমরা মুখটায় কিছুটা হাসির আভাস ভেসে আসছে, মনে হয় যেন একটু আশার আলো দেখতে পাবে সে। আর যাই হোক, ছোট মোহন আজ একটা কাজের মতো কাজ করেছে। একবার যেহেতু ভেমরুলের বাসায় ঢিল মেরেছে, তার মানে বিয়ে ভাঙার সম্ভাবনা 80%। তবুও চিন্তা হচ্ছে বাকি 20%-এর জন্য। মেঘলা চৌধুরী শ্রাবণের হাত ধরে বলে, চল শ্রবণ, এই বাটপারদের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছেও আমাদের নেই। ও মা গো মা, যেই মেয়ে বিয়ের দিন এত বড় বাটপারি করতে পারে, না জানি বাকি দিন তো পড়েই রয়েছে। পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলে, বুবু। কে? তোর বুবু? বাড়িতে নিয়ে এসে সবার সামনে অপমান করলি, এখনো তোদের স্বাদ মেটেনি? আজ থেকে তোদের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। ভেবে নেব বাবা মায়ের মতো আমার 2 ভাই মরে গেছে। শ্রাবণকে তোর মেয়ের পছন্দ নয় সেটা আগে বললেই পারতি, তাহলে আমরা লোকজন নিয়ে এখানে অপমানিত হতে আসতাম না। আহান চৌধুরী ও মোহনার বাবা আমান চৌধুরী বসে আছে সোফায়। সামনে দাঁড়িয়ে মোহন, মোহনা, আদিত্য, অনিকা, অন্তরা বেগম ও অনামিকা বেগম। নীরবতা ভেঙে আদিত্যের বাবা আহান চৌধুরী বলে উঠল, ছেলেটা কে মোহনা, যার জন্য তুমি আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলে? মোহনা আর চোখে আদিত্যের দিকে তাকায়। আদিত্যের বুকটাও মোচড় দিয়ে ওঠে, কারণ এই মুহূর্তে মোহনা আদিত্যের নাম বললে আদিত্যের আস্ত রাখবে না তার বাবা। মোহনা মাথা নাড়িয়ে ইশারা করে কেউ না। তাহলে শ্রাবণকে অপছন্দ করার একটা কারণ দেখাও তুমি আমাকে। আমি জানি ছেলেটাকে, আমাদের আদিত্য ভাইয়াই। আমি কাল রাতেও আমি আপুকে কাঁদতে দেখেছি ভাইয়ার ছবি বুকে নিয়ে। কি না বাচ্চাদের মতো কেঁদেছিল, আমার তো এখনো হাসি পাচ্ছে। চুপ কর হারামজাদা, তোর জন্যই আজ এত খুশি হলো। আর মোহনা, আমাদের একবার বললেই পারতি তুই আদিত্যকে পছন্দ করিস। এর মাঝে আদিত্য সেখান থেকে উধাও হয়ে গেল। ওইদিকে অসহায়ের মতো বসে গভীর চিন্তায় মগ্ন অনিকা। সম্পর্ক বিচ্ছেদের কারণে তার আর শ্রাবণের দূরত্বটা বেড়ে গেছে আরো বেশি। আচ্ছা, শ্রাবণের সামনে দাঁড়ালে শ্রাবণ কি আমাকে গ্রহণ করবে, নাকি মোহনার উপর রাগ করে ছুঁড়ে ফেলে দিবে, নাকি আরো অপেক্ষা করে চেষ্টা করতে হবে? শুনলাম মন থেকে কোনো জিনিস চাইলে তা এক সময় পাওয়া যায়। তাহলে কি পাবো আমার শ্রাবণকে, নাকি অপূর্ণই থেকে যাবে আমার স্বপ্ন? হয়তো ভাই আর মোহনার সম্পর্ক বাড়ির সবাই খুব সহজে মেনে নেবে, আমাদেরটা তো 2 পক্ষের কেউই মেনে নেবে না। না আর না, নীরবতার মাঝে পাবো না আমি সুখের সন্ধান। এবার চেষ্টা আমাকেই করতে হবে, যত বাধা বিপত্তি আসুক না কেন। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। সামনে ফ্লোরে শুয়ে আছে মোহনার নিথর দেহটা, একটা চাদর দিয়ে ঢাকা তার শরীর। পাশে বসে বসে চিৎকার দিয়ে কান্না করে যাচ্ছে অন্তরা বেগম। শোকের ছায়ায় স্তব্ধ হয়ে আছে পুরো বাড়ি। সুইসাইড করায় বাড়িতে পুলিশ এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আদিত্য চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কেন সে মোহনার ভালোবাসাটা বুঝলো না, কিন্তু কেন আজ সে কাঁদছে? সে তো কখনো ভালোবাসেনি মোহনাকে, তাহলে কেন আজ তার বুকটা এভাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে? বুকটা আজ খুব ফাঁকা লাগছে। কেন সে মোহনাকে এত অবহেলা করলো? তার এখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, প্লিজ মোহনা, একবার ফিরে আয়, দেখ আমি কি করে তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখি। পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে মোহনাকে। কেন জানি আদিত্যের মনে হচ্ছে আজ তার বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। না বলে একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠলো আদিত্য। এসির মাঝেও শরীরটা ঘামে ভিজে গেছে তার। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নিল সে। দৌড়ে মোহনার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মোহনা ঘুমাচ্ছে। পাশে গিয়ে বসে আদিত্য তাকিয়ে আছে মোহনার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে অপলক দৃষ্টিতে। খুব মায়াবী লাগছে আজ তাকে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে। কিছুক্ষণ পর চলে যাচ্ছে আদিত্য। দরজা অব্দি গিয়ে কি মনে করে আবার ফিরে আসে। মোহনার কপালে তার ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় আদিত্য। মোহনা চোখ মেলে তাকায়, একটা মুচকি হাসি দেয়। আর যাই হোক, মোহনা এটা আন্দাজ করতে পারছে যে আদিত্য ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু তাকে ভেঙে পড়লে চলবে না। যতটা কষ্ট আদিত্য তাকে দিয়েছে সব তাকে ফিরিয়ে দিবে। আদিত্যের বুঝতে হবে ভালোবাসার মানুষটার কাছ থেকে পাওয়া অবহেলাগুলো নিজেকে কতটা কষ্ট দেয়। ওদিকে মোহন ধীর পায়ে মায়ের রুমে প্রবেশ করে।
দেখে মা ঘুমোচ্ছে। আস্তে আস্তে পাশ থেকে ফোনটা নিয়ে আসে সে। ছাদে গিয়ে ফোন দেয় তার ক্লাসে 2তে পড়ুয়া গার্লফ্রেন্ড তানিশাকে। ওপাশ থেকে একটা মেলি কণ্ঠে আওয়াজ আসে, হ্যালো। সরি বেবি, ফোন দিতে একটু দেরি হয়ে গেছে। আসলে বাসায় একটা ঝামেলা ছিল আজ, তাই আম্মু ঘুমাতে একটু দেরি করে ফেলেছে। রাগ করে না, ঠিক আছে? অনেক ভালোবাসি তো তোমায়। তুমি কি আমার ওপর রাগ করে থাকতে পারো বলো? তো কি করছো বেবি? তোমার বেবিটা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি ওর বড় বোন, ঠিক আছে? তুমিও ঘুমিয়ে পড়ো আপু। এই নাউজুবিল্লাহ, কি বলছেন আপনি? আপনি ওর আপু হলে আমায় আব্বু ডাকছেন কেন? ও তোমার বেবি হলে তুমি তো আর আব্বুই হও, সেই সুবাদে আমার আব্বু। হ্যাঁ তাও ঠিক। না না, কি 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 হ্যালো হ্যালো, ধুর। সকালে মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মোহনার। এদিকে সারা রাত টেনশনে ঘুমোতে পারেনি অনিকা। শ্রাবণের টেনশন তাকে পাগল করে দিচ্ছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অনিকা, পাশে গিয়ে দাঁড়ায় আদিত্য। অনিকা আদিত্যের উপস্থিতি টের পেয়েই দ্রুত চোখের পানিগুলো মুছে ফেলে। তা আদিত্য চোখ এড়ালো না, দুই কাঁধে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে নেয়। কিরে, কাঁদছিস কেন তুই? ভাইয়া, সেদিন না শুনতে চেয়েছিলি আমি কাউকে পছন্দ করি কিনা? চেয়েছিলাম তো। কখনো জানতে চাই কি কে সেই হতভাগা? বললে ওকে এনে দিতে পারবি? তুই চাইলে তোকে আকাশের চাঁদটাও এনে দেওয়ার চেষ্টা করবো। চাঁদ এনে দিতে হবে না ভাইয়া, আমি শ্রাবণকে ভালোবাসি ছোটবেলা থেকে, কাউকে বলতে পারিনি। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। পারবি ভাইয়া শ্রাবণকে আমার জন্য এনে দিতে? আদিত্য দুই হাত দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয় মোহনাকে। মোহনা ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। মোহনা যতই ছোটার চেষ্টা করছে, আদিত্য ততই তাকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। আদিত্য তো এমন ছিল না, তাহলে কেন এমন করছে? মোহনার ভাবনা ছেদভেদ করে আদিত্য তার ঠোঁট জোড়া চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে। মোহনার এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম। মনে হচ্ছে আদিত্য তাকে আজ মেরেই ফেলবে বুঝি। তার ভয় হচ্ছে খোলা ছাদে দুজন অবিবাহিত ছেলে মেয়ে জড়িয়ে ধরে একে অপরের ভালোবাসা আদান প্রদানে ব্যস্ত। কেউ দেখলে ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাবে। আদিত্য একটু নরম হতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয় নিজের কাছ থেকে। একরাশ ঘৃণা নিয়ে ঠাস করে আদিত্যের গালে একটা চড় বসিয়ে দেয় মোহনা। আদিত্য এবার গালে হাত দিয়ে মোহনার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোমার ভাইয়া? এসব অসভ্যতামির মানে কি? কেন করছো আমার সাথে এমন? কোন অধিকারী কিস করলে আমায়? ভালোবাসি তাই। কি? এটা ভালোবাসা? ভালোবাসা মানে শুধুই কি দেহ ভোগ? আমায় ভালোবাসা শেখাতে আসিস না, না হলে আমার মধ্যে নিজেকেই হারিয়ে ফেলবি। আমি তো তোমাকে ভালোবাসি না, ভালোবাসা শিখাতে যাবে কেন? গতকালও কিন্তু তুই বলেছিলি আমায় ভালোবাসিস। এখন আর বাসি না, সেটা অতীত ছিল। এতদিন ভালোবাসা দিয়েছিলি, এবার নিতে শেখ। কিছুক্ষণ আগে দক্ষিণা বাতাসে একরাশ কালো মেঘ এসে হাজির হয়েছিল। এখন তা বিন্দু বিন্দু জলফোঁটা নিক্ষেপ করছে তাদের দিকে। মোহনা দৌড়ে ঘরে চলে গেল। ছাদের কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ছে তার গায়ে। ঝড়ের গতি এতই তীব্র ছিল যে এক মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছে মেঘরাজ আজ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিল বুঝি। কিছুটা ঠান্ডা অনুভব করতে দুই হাত বুকের মাঝে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। শরীর কিছুটা কম্পন ধরে গিয়েছে ঠান্ডা বাতাসের হাওয়ায়। বৃষ্টির ফোঁটাগুলো শরীরে আছড়ে পড়ছে তো পড়ছে। ঝড়ের গতি আরো বাড়তে থাকে। চোখ বন্ধ করে বৃষ্টি ফোঁটাগুলো অনুভব করে যাচ্ছে আদিত্য। হঠাৎ খেয়াল করে তার গায়ে আর কোনো বৃষ্টি ফোঁটা আঘাত আনছে না। মাথার উপর একটা ছাতা দিয়ে ডিফেন্স হিসেবে রক্ষা করে যাচ্ছে। কে সে তা জানতে বাকি নেই আদিত্য। একটা ছাতার নিচে দাঁড়িয়ে মোহনা ও আদিত্য একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। যতই অভিমান করুক কেন জানে আদিত্যের উপরে রাগ করে থাকতে পারে না মোহনা। হঠাৎ আকাশে একটা বিকট শব্দে হাত থেকে ছাতাটা ফেলে আদিত্যকে জড়িয়ে ধরে মোহনা। আদিত্য তাকে জড়িয়ে নিল নিজের সাথে। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ছাদে। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন ফুলের মতো আছড়ে পড়ছে তাদের শরীরে। নবজাগরিত ভালোবাসার অভিনন্দন জানাচ্ছে দুজনকে। বিকেলে শ্রাবণের রুমে বসে আছে আদিত্য আর শ্রাবণ। মেঘলা চৌধুরী একটা কাজে বাইরে গেছে, ফিরে আসার আগে আদিত্য চলে যাবে। দেখলে হয়তো সিনক্রেট করতে পারে। সেখানে শ্রাবণকে সবকিছু খুলে বলল আদিত্য। শ্রাবণ নিচের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না সে। আদিত্যের মুখে অনিকার ব্যাপারে যা শুনলো তাতে শ্রাবণের মনে হলো অনিকে তাকে প্রচন্ড ভালোবাসে। এরকম মেয়ে তার ভালোবাসা পাওয়ার যোগ্য, দেখতেও যথেষ্ট সুন্দরী। কিন্তু সে জানে মেঘলা চৌধুরী এটা কিছুতেই মেনে নেবে না। তার জেদ সম্পর্কে শ্রাবণের যথেষ্ট ধারণা আছে, একবার যা বলবে তাই করবে। আদিত্য শ্রাবণের দিকে চেয়ে আছে উত্তরের অপেক্ষায়। মুহূর্তেই রুমে প্রবেশ করল মেঘলা চৌধুরী। তাকে দেখে আদিত্য বসা থেকে উঠেই দাঁড়িয়ে যায়। হয়তো এখন মেঘলা চৌধুরী তার সাথে সিনক্রেট করবে। তার মতো রাগী মানুষের থেকে এটাই আশা করা যায়। কিন্তু আদিত্যের ভাবনাকে মিথ্যে প্রমাণ করে মুখে একটা হাসি ফুটিয়ে মেঘলা চৌধুরী বলে ওঠে, বসো। আদিত্য একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে পুনরায় বসে পড়ল।
তোমাদের কথোপকথনগুলো আমি সবটাই শুনলাম, আর আমার মনে হয় অনিকাই আমার ছেলের জন্য পারফেক্ট। আদিত্য এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা চৌধুরীর দিকে। তার হঠাৎই এত পরিবর্তন আদিত্য কিছুতেই হজম করতে পারছে না। তোমার বাবাকে বলবে কাল আমাদের বাড়িতে আসতে, তার সাথে এই বিষয়ে কথা বলবো আমি। পুরনো সম্পর্ক বাদ দিয়ে নতুন করে আত্মীয়তা করব তোমাদের সাথে। আদিত্য একটু অবাক দৃষ্টিতে হ্যাঁসূচক জবাব দেয়। আদিত্যের মাথায় কিছুই ঢুকছে না। তার ফুফির মতো এত কঠোর হৃদয়ের মানুষ এত সহজে সবকিছু মেনে নিবে, তার স্বপ্ন ভাবতে পারেনি আদিত্য। আর যাই হোক, সবকিছু তো সুন্দরভাবেই মিটেছে। যে যাকে চাচ্ছে সে তাকেই পাচ্ছে। এর চাইতে খুশির দিন আর কি হতে পারে। আদিত্য সব থেকে দুর্বল হলো তার বাবার কাছে। আজ পর্যন্ত বাবার কথা অমান্য করার সাহস পায়নি সে। আদিত্য অনিকার রুমে যেতেই দেখে অনিকা ব্যালকনিতে দাঁড়িয়ে। সেও গিয়ে অনিকার পাশে দাঁড়ায়। শ্রাবণকে অনেক কষ্টে রাজি করলাম, এবার খুশি? আনিকা আদিত্যকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পাগলি একটা। আদিত্য গিয়ে আহান চৌধুরী মানে তার বাবার সামনে বসে। ফোনে কার সাথে কথা বলছে যেন, কার সাথে। আদিত্যকে দেখে ফোনটা রেখে বলে, কিছু বলবে? হ্যাঁ বাবা। বলো, কি বলবে? আদিত্য পুরো বিষয়টা খুলে বলে, তোমার নিশ্চয়ই মনে আছে সেই দিনের কাহিনীটা, তারপরেও তুমি। বাবা আমি জানি, কিন্তু অনিকা শ্রাবণকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সেটা ও বললেই হবে নাকি? আমরা ওর গার্জিয়ান, আমরা ডিসাইড করব সব কিছু। কিন্তু বাবা, সংসারটা তো সেই করবে, আমরা না। আর তাছাড়া ফুপি যখন নিজ থেকেই। ওকে, বিষয়টা আমি ভেবে দেখছি। আরেকটা কথা, তোমার মামাতো বোন অর্পিতার কথা নিশ্চয়ই তোমার মনে আছে। সে দেশে ফিরেছে, কাল তারা এখানে আসছে, আর ওর সাথে তোমার বিয়েটা ছোটবেলা থেকেই ফিক্স করা। আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পেছন থেকে কেউ কোমরটা শক্ত করে জড়িয়ে ধরতেই শিউরে ওঠে মোহনা। সে কে তা বুঝতে বাকি নেই মোহনার, কিন্তু খুব অস্বস্তি লাগছে তার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে মোহনা। আদিত্য মোহনার কাঁধে থুতনিটা রেখে বলে, কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তুমি এমন কেন ভাইয়া? কেন এত কাছে আসো? যদি সারা জীবনের মতো নিজের করে নিতে না পারো তাহলে কেন এত কাছে আসো? যন্ত্রণা তো আসলো। হ্যাঁ, কে বলছে তোকে? তুই সারা জীবনই আমার। জীবনের শেষ নিঃশ্বাসটার এক মুহূর্ত পর্যন্ত মোহনা শুধুই আদিত্যের। কোনো ঝড়ই আলাদা করতে পারবে না দুজনকে। তাহলে কালকে যে ওই শাকচুনিটা আসছে, ওকে দেখলেই তো আমার শরীর ঘিন ঘিন করতে থাকে। সারাক্ষণ তোমার পিছে লেগে থাকে সেই ছোট্টবেলা থেকে। তুই কেন চিন্তা করিস না আদিত্য, শুধুই তোর। ওর কাছ থেকে নিজেকে দূরে রাখবা। ওর সাথে তোমাকে দেখলে একেবারে খুন করে ফেলবো। এই বলে দিলাম আমি। আদিত্য একটা মৃদু হাসি দিয়ে মোহনাকে বুকের সাথে জড়িয়ে নেয়। মোহনাও বাচ্চাদের মতো লুকিয়ে যায় আদিত্যের বুকে। ইচ্ছে করছে এরকম সারা জীবন নিজেকে আদিত্যের বুকে লুকিয়ে রাখতে। ওদিকে মোহন অপেক্ষা করছে কখন তার মা ঘুমাবে, কখন তার জান পাখিকে নিয়ে রাতের আকাশে উড়াল দিবে, কখন হবে ছাদে দাঁড়িয়ে তার পাখিটার সাথে প্রেম। ইস, যদি আজ একটা মোবাইল থাকতো তাহলে লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন দিয়ে প্রেম করতে হতো না। যাই, ভাইয়াকে একবার বলে দেখি কোনো লাভ হয় কিনা। ভাইয়া আসবো? আয়। মোহন গিয়ে শান্তভাবে বসে আদিত্যের পাশে। ভাইয়া, তোমার কাছে কি আমি কোনোদিন কিছু চাইছি? না, কেন? একটা জিনিস চাইলে দিবা? বল। আমার একটা ফোন কিনে দিবা? আদিত্য ফোনটা অফ করে আর চোখে মোহনের দিকে তাকায়। তুই আবার ফোন দিয়ে কি করবি? মানে তোমরা যেটা করো। আগে এসএসসি পাস কর, তারপর তোকে ফোন কিনে দিব আমি নিজে। আচ্ছা, তাহলে তুমি কালই আমার কাছ থেকে এসএসসির পরীক্ষা নিয়ে নিও। এসএসসি মানে বুঝিস? 10 পাস করতে হবে। 10 পাস করতে হবে? আমি এখন 2তে পড়ি, আরো 8 বছর। তার মানে তুমি ফোন দিবা না? বলছি না 10 পাস করলে কিনে দিব। ওকে ফাইন, তাহলে আমিও সবাইকে বলে দিব। আদিত্য আবার আর চোখে মোহনের দিকে তাকিয়ে বলে, কি বলবি তুই? তুমি যে কালকে ছাদের উপর লুকিয়ে লুকিয়ে আপুকে চু। কথাটা বের হওয়ার আগে আদিত্য মোহনের মুখ চেপে ধরে। এই চুপ। এবার বলো, এসএসসি পাস নাকি গোপন তথ্য ফাঁস? সমস্যা নাই, একটা ছোট ফোন কিনে দিলেও হবে। ওকে, আমি যাচ্ছি, ফোন যেন খুব তাড়াতাড়ি পাই। আদিত্য একটা দীর্ঘশ্বাস নিয়ে মোহনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে আহান চৌধুরী, আমান চৌধুরী ও আদিত্য গিয়ে শ্রাবণের সাথে অনেকের বিয়ের ব্যাপারটা পাকা করে আসলো। কিন্তু শর্ত হলো বিয়েটা শ্রাবণদের বাড়িতেই হবে। যদিও আদিত্য তার ফুফির হঠাৎ পরিবর্তন দেখে কিছুটা সন্দেহ হচ্ছে, তার উপর আবার তাদের বাড়িতে বিয়ে, বিষয়টা কিছুতেই হজম করতে পারছে না আদিত্য। সকাল থেকে অনিকার মনে নবজাগৃত খুশির উল্লাস বয়ে যাচ্ছে। খুশিতে আজ লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে তার, কিন্তু সমস্যা হলো লুঙ্গি কই পাবে। বিকেলে কোচিং থেকে এসে বসে আছে মোহনা আর অনিকা, সাথে মোহনও। তখনই কলিং বেল বেজে উঠলো। বসে আছিস কেন? দরজাটা খোল। আমি কেন খুলতে যাব? তুই খোল।
দেখ, আমি এমনিতেই কয়েকদিন পরেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সো কষ্ট দিবি না। আরে যা না, ওরা দাঁড়িয়ে আছে। তখনই আরেকবার কলিং বেল বেজে ওঠে। মোহনা উঠতে উঠতে বলে, ইস, একবারে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। মোহনা গিয়ে দরজা খুলতেই দেখে একটা ফর্সা মেয়ে লেহেঙ্গাটা 2 হাত দিয়ে উঁচু করে ঢ্যাং ঢ্যাং করে ঢুকে পড়েছে। তার সাথে একজন লোক ও একজন মহিলা। এরাই কি তাহলে আদিত্যের মামা মামি আরো শাকচুনিটা? মোহনা এত সুন্দর হওয়ার পরেও ওকে দেখে কেমন জানি হিংসে উঠছে। আরে ও এত ফর্সা হলো কিভাবে? নিশ্চয়ই ময়দা বিদ্যা। তা না হলে ও তো আমার চাইতেও কালো ছিল। মেয়েটা যদিও তার সৌন্দর্য দিয়ে ভাইয়াকে বশ করে ফেলে, না না না, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। অনেকে দৌড়ে এসে অর্পিতাকে জড়িয়ে ধরলো। মোহনার আগে কটমট করতে থাকে। বেশি রাগ হচ্ছে অনিকার উপর। বিয়ের কথা শুনে মনে ফুল ফুটেছে আজ। রাতে সবাই একসাথে খেতে বসে। অর্পিতা বসলো আদিত্যের মুখোমুখি চেয়ারে, খাচ্ছে আর বারবার আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। ওইদিকে মোহনা রাগে কটমট করছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। শালি, সতীনের ঘরে সতীন, বারবার আমার জামাইয়ের দিকে নজর দিস? তোর নজর আমি ছুটাবো, সতীনের ঘরে সতীন। খাওয়ার সময় মোহনের প্রসঙ্গে কথা ওঠে। অর্পিতার বাবা সায়েদ সাহেব বলে ওঠে, ছেলে ক্লাস 2-তে পড়ে, এখনো মুসলমানিটা করেনি। আমি যখন কালকের দিনটা আছে, কালকে ওর মুসলমানিটা সেরে ফেলবো। স্কুলও বন্ধ আছে এখন। সায়েদ সাহেব পেশা একজন ডাক্তার। আহান সাহেব তো শুনেই লাভ দিয়ে ওঠে। কম খরচে মুসলমানিটা কমপ্লিট হয়ে যাবে। কিপটা লোক, এখনো নাচার পরই তার উপর আবার ঢোলের বাড়ি। মোহন ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারছে না। মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। এটা আন্দাজ করতে পারছে যে কাল তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। মোহনা আদিত্যের রুমের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে অর্পিতাকে আদিত্যের রুমে। দরজার পাশে দাঁড়ায় সে। দেখে অর্পিতা, আদিত্য ও মোহন খুব ভালোভাবে গল্পের আসর জমিয়েছে। আদিত্য আর অর্পিতার মুখে হাসাহাসি তো আছেই। আদিত্যের হঠাৎ চোখ যায় দরজার দিকে। দেখে মোহনা দাঁড়িয়ে সেখানে আগে ফুসফুস করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। আদিত্য জিভ কামড়ে মোহনার রুমের দিকে হাঁটা ধরে। ওদিকে অর্পিতা একটু অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। নিজের হবু বউকে রেখে আরেকজনের রাগ ভাঙাতে চলে গেল সে। এই মোহনার বাচ্চাটা আগেও আদিত্যের সাথে আমায় কথা বলার সুযোগ দিত না। এদিকে মোহন এখনো গভীর চিন্তায় মগ্ন। শালা মুসলমানের জিনিসটা কি? তোমাকে বলছি না ওই শাকচুনিটার কাছে যাবে না? আরে বাবা, ভুল হয়ে গেছে আমার। আর আমি তো যাইনি, সেই তো এসেছে আমার কাছে একটু কথা বলার জন্য। না, তুমি কথা বলবা না, ওকে বের করে দিবি রুমের থেকে। আরে ও মেহমান মানুষ, আর তুই আমায় হারানোর ভয় পাচ্ছিস না? এই, তোর মাথায় হাত রেখে বললাম, এই আমার একমাত্র মনের ঘরটাতে শুধু একজনেরই জায়গা আছে, আর সেই জায়গাটাতে তুই বিহনে অন্য কেউ কখনোই নিতে পারবে না। কথাটা যেন মনে থাকে। ওদিকে সবাই মিলে গল্প করছে। সেই ফাঁকে মোহন তার মায়ের ফোনটা নিয়ে আসে। ছাদে এসে ফোন দেয় তার সেই জান পাখি তানিশাকে। একবার কল বাজতেই রিসিভ করো। এই, তোমার এতক্ষণ লাগে ফোন দিতে? কখন থেকে ওয়েট করছি আমি। আর বলো না, বাড়িতে মেহমান আসছে। ও, তো বাবু খাইছো? আরে তোমার খাওয়া খাওয়াই বাদ দাও, এদিকে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কেন বাবু, কি হয়েছে? আরে ডাক্তার আঙ্কেল আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিছে, কাল নাকি আমাকে মুসলমানি করাবে। এটা আবার কি জিনিস? আরে আমি নিজেও জানি না এটা কি। আচ্ছা, ভয় পেও না, হয়তো ভালো কিছুই হবে। তুমি দেখছি অনেক টেনশনে আছো, যাও ঘুমিয়ে যাও, আর আমি দেখি ব্যাপারটা কি। এদিকে রাত প্রায় 12টা। ঘুমের ঘরে ছটফট করছে মোহনা। তার চোখের সামনে দিয়ে অর্পিতা নিয়ে যাচ্ছে আদিত্যকে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে টেবিলে রাখা পানিটা একটানে খেয়ে ফেলল সে। সোজা আদিত্যের রুমের দিকে হাঁটা ধরল সে। ওইদিকে মোহনের বিপদের কথা শুনে ঘুমাতে পারছে না তানিশা। তারও খুব টেনশন হচ্ছে, তার প্রিয়তম কি এমন বিপদে পড়তে যাচ্ছে। আদিত্যের ঘুমন্ত চেহারাটার দিকে এক পলকে তাকিয়ে আছে মোহনা। মিঠি মিঠি অন্ধকারের মাঝেও যেন পরিষ্কার অনুভব করছে আদিত্যের চেহারাটা। মনে জেগে উঠছে একটা অন্যরকম অজানা অনুভূতি। মোহনা আজ অজান্তেই আদিত্যের দুই চোখটায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল, কিন্তু এতে যেন তৃপ্তি মেটেনি তার। গালে কপালে অনেকগুলো চুমু দিতে থাকে সে। হঠাৎ দেখল আদিত্য চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। খানিকটা লজ্জায় পড়ে গেল সে। লজ্জায় আদিত্যের চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না সে। পুরো মুখ তো লাল করে দিলেন মহারানী, আমার ঠোঁট জোড়া কেন বাদ দিলেন? নাকি এটা আপনার চোখে পড়েনি লাল করার জন্য? মোহন এবার পুরাই লজ্জায় পড়ে গেল। ইস, হাদারামটা কি আর জেগে ওঠার সময় পেল না, এখন জাগতে হলো তার। কি একটা রোমান্টিক সিনে ছিলাম, সব মাটি করে দিল। তো কিরে বিড়বিড় করে কি বলছিস? কই না তো। অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। আমি কোথাও যাব না, এখানেই ঘুমাবো। মানে কি, আমার সাথেই? হ্যাঁ,
দেখ, তুই আর আমি কিন্তু স্বামী স্ত্রী না। তো কি হয়েছে? আমি কি তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছি? আমি জাস্ট তোমার সাথে ঘুমাবো, এতটুকুই। ওকে, কিন্তু সকাল হওয়ার আগেই চলে যাবি। বাড়ির কেউ দেখলে অন্য কিছু মনে করবে। করলি করুক, তাতে কি? ও আচ্ছা, ওই শাকচুনিটা তো তোমাকে আর বিয়ে করতে চাইবে না, তাই তো? আর আমি তোমাকে ছেড়ে চলে গেলেও সমস্যা নেই। ওকে, আমি যাচ্ছি, থেকো তুমি তোমার ওই শাকচুনিটাকে নিয়ে। আমি আগেই বুঝেছি কেন তোমার বিয়ে করার পরও তুমি কাউকে কিছু বলনি। তুমি আগে থেকে ওই শাকচুনিটাকে বিয়ে করতে রাজি আছো, তাই আমাকে এতদিন অবহেলা করেছো। আমি সবই বুঝি। যদি সেদিন শ্রাবণকে বিয়ে করে নিতাম তাহলেই ভালো হতো। যেদিন আমার বাচ্চা এসে তোমার মামা মামা বলে ডাকবে, সেদিন বুঝবে। আদিত্যর কিছু বলতে না দিয়ে মোহনা দুই গালে দুইটা আঙুল দিয়ে চেপে ধরে তার মুখের কাছে নিয়ে আসে। কোথায় শিখেছিস এত পাকনা পাকনা কথা? অনেক পাকনা হয়ে গেছিস না? আর তোর এতগুলো প্রশ্নের উত্তর আমি এখন দিব না, সময় হলে তুই নিজেই জানতে পারবি। মোহনা ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যাচ্ছে, আর আদিত্য চেয়ে আছে মোহনার চলে যাওয়ার দিকে। মোহনার কাণ্ড দেখে অজান্তেই যেন মুখে একটা হাসি ফুটে ওঠে আদিত্যের। সকালে জানালা ভেদ করে মিষ্টি আলো পড়লো মোহনার মুখে। রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল, গাছের ভেজা পাতাগুলো রোদের আলোয় ঝলমল করছে অনেকটাই আয়নার মতো। সকালে মিষ্টি আলো চোখে পড়তে ঘুম ভাঙে মোহনার। ঘুম ভাঙতেই দেখে আদিত্যের বুকে শুয়ে আছে সে। অবাকের সাথে হালকা বিরক্ত বোধও অনুভব করছে সে। কাল রাতে এমন করে কিনা এখন দরদ দেখাতে আসছে। ওদিকে অর্পিতা হাতে এক কাপ চা নিয়ে আদিত্যের রুমের দিকে যায়। দরজা খোলা ছিল, ভেতরে গিয়ে দেখে কেউই নেই, কিন্তু এত সকালে আদিত্যকে বাইরেও যেতে দেখেনি সে। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে সে, যা বোঝার বুঝে গেছে সে। চাটা হাতে নিয়ে সে আদিত্যের মা অনামিকা বেগমের কাছে চলে যায়। চায়ের কাপটা সেখানে রেখেই অনামিকা বেগমকে নিয়ে আসে মোহনার রুমের সামনে। এদিকে মোহনা এখনো শুয়ে আছে আদিত্যের বুকে। দরজায় টকটক আওয়াজ। চমকে ওঠে মোহনা। এত সকালে তো কেউ তাকে ডাকতে আসে না, ব্যাপারটা কি? আদিত্যকে বারবার ধাক্কা দিচ্ছে মোহনা, কিন্তু ওঠার কোনো নাম গন্ধও নেই। কি করবে ভেবে পাচ্ছে না মোহনা। আদিত্য কি মরার মতো ঘুমাচ্ছে? আচ্ছা, ও কি সত্যি ঘুমিয়ে আছে নাকি নাটক করছে? দরজার ওপাশ থেকে মোহনা নামক একটা শব্দ তার কানে ভেসে এলো। আদিত্যের উপর এক রাশ রাগ নিয়ে ভয়ে ভয়ে দরজা খুলতে যায় সে। না জানি আদিত্যকে দেখলে সবাই কি মনে করবে। দরজার সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে মোহনা। দরজা খুলতে দেখে আদিত্যের মা আর অর্পিতা দাঁড়িয়ে আছে বাইরে। একটা বড়সড় ঢোক গিলে সে। তাকে হাত দিয়ে সরিয়েই অর্পিতা ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে পুরা রুম চেক করে কারোর কোনো চিহ্ন পেল না সে। ওয়াশরুমে গিয়েও দেখে কেউ নেই। মোহনা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, ও কি করছে ছোট মা? ওদিকে ভোরে তানিশা চলে যায় তার বান্ধবী টিনার কাছে মুসলমানের সম্পর্কে জানতে। কি তুই এত সকালে? আর বলিস না দোস্ত, কাল থেকে একটু টেনশনে আছি। কি টেনশন? আচ্ছা আগে বলতো মুসলমানি কি? যদিও আমি শিওর জানি না, তবে হ্যাঁ শুনেছি ছেলেদের ওইটা কেটে ফেলাকে মুসলমানি বলে। ওইটা আবার কোনটা? আরে ওইটা। ওইটা কি? কি করে যে বলি তোকে, এদিকে আয়, কানে কানে বলি। কি বলছিস তুই? ওইদিকে ছাদে গিয়ে হাতাহাতি করছে মোহন। টেনশন নামক ভাইরাসে আক্রান্ত সে আজ। আদিত্য ছাদে এসে দেখে মোহন ছাদের কার্নিশ ধরে আছে। মোহনের পাশে গিয়ে দাঁড়ায় সে। ভাইয়া, মুসলমানি কি রে? তোর ভবিষ্যৎ অন্ধকার। কি বলছো? কিভাবে? তোর ওইটা কেটে ফেলবে। কি বলো? তাহলে এখন উপায়? চিন্তা করিস না ভাই, আমি তোর পাশে আছি। সকালবেলায় মোহনের মুসলমানির কাজ সম্পূর্ণ হয়ে গেল। ডাক্তার আঙ্কেল বলেছে 7 দিনের ভেতরে ভালো হয়ে যাবে। 10 দিন পর মোহন এখন পুরোপুরি সুস্থ। তানিশার কথাই আজ পার্কে আসলো সে, হাতে একটা কাঁটাযুক্ত গোলাপ। তানিশা এসে তার সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তোমার কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আপু বলেছে আমাদের আর কিউট বাচ্চা হবে না। এটা কিছুতেই হতে পারে না। কিন্তু কেন? তোমার ওইটা নাই যে? আরে পাগলি আছে তো,
ডাক্তার আঙ্কেল একটুখানি কাটছে। কি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস না হলে দেখবা। এই না না থাক, কিন্তু ডাক্তার আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার জন্য আজ আমাদের সাজানো সংসারটা রক্ষা পেল। এদিকে অনিকার আর শ্রাবণের বিয়ে আগামীকাল। শর্ত অনুযায়ী অনিকাকে নিয়ে চলে এলো সবাই শ্রাবণদের বাসায়। এই কয়দিনে শ্রাবণ আর অনিকার সম্পর্কটা এমন আকার ধারণ করেছে যে কেউ বলবে না এটা অ্যারেঞ্জ ম্যারেজ নয়, পুরোটাই লাভ ম্যারেজ। বাড়িটা সাজানোর কাজ চলছে। মেঘলা চৌধুরীর একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বাড়িতে মেহমান আসতে শুরু করে দিয়েছে। রাতে গায়ে হলুদ শেষে অনিকাকে সাদে আসতে বলল শ্রাবণ। মোহনা আজ সারাদিন অনিকার কাছেই ছিল, কিন্তু অর্পিতাকে সেই আসার পর থেকে আর দেখল না। মোহনার মনে কত মতো শুরু করে দিল, শাকচুনিটা আবার আমার জামের পিছনে লেগে নেই তো, ওর জ্বালাই একটু শান্তিতে চলাফেরাও তো দূরের কথা, শান্তিতে ঘুমোতেও পারি না। সারাক্ষণ সিকিউরিটি গার্ডের মতো পাহারা দেওয়া লাগে। শালি অর্পিতার বাচ্চা আর কোনো মানুষ পেল না, বেছে বেছে আমার স্বামীটাই নজর পড়ল তার। মধ্যরাতে সকলের আড়ালে অনিকা ছাদে চলে যায় শ্রাবণের কাছে। শ্রাবণের পিছনে গিয়ে দাঁড়াতে একটা ছোট্ট কাশি দেয় সে। শ্রাবণ পেছনে ফিরে দাঁড়ায়, দুজন দুজনের মুখোমুখি। ওদিকে মেঘলা চৌধুরী অপেক্ষার প্রহর গুনছে। প্রতিশোধের আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। কখন আসবে বিয়ের সময়, কখন নিবে তার ওই অপমানের প্রতিশোধ? আর যাই হোক, অপেক্ষা শব্দটাই পৃথিবীর বিরক্তিকর শব্দের মধ্যে অন্যতম। জানালার পর্দাটা হাত দিয়ে সরিয়ে দিতেই সকালের মিটিমিটি মিষ্টি সূর্যের আলোটা ব্যস্ত হয়ে যায় অনিকার মুখ দর্শনে। মিষ্টি রোদের আলোটা মুখে পড়ায় উজ্জ্বলতা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল তার। শ্রাবণ দেখলে সে আবার নতুন করে অনিকার প্রেমে পড়তে বাধ্য। মিটিমিটি চোখ খুলতেই রোদের আলো চোখে পড়ে তার। মুখ দিয়ে সূচক একটা শব্দ করে ওঠে সে। সূর্যের আলোটা এক হাত দিয়ে আড়াল করে মোহনার দিকে ফিরে তাকালো সে। মোহনা এগিয়ে এসেই অনিকার মাথায় নিচ থেকে বালিশটা একটানে সরিয়ে ফেলে। এই সকাল সকাল কি শুরু করলি মোহনা? কি শুরু করলাম মানে? আজই তোর বিয়ে খবর আছে। কয়টা বাজে এখন? তোর হাতেই তো ফোন দেখছি, সেখানে দেখে নে। এখন 9টা বাজে আর তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? বলেছিলাম এত ঘুম আসে কোথা থেকে তোর? হ্যাঁ মোহনা প্লিজ, কি শুরু করলি? এমনিতেই রাতে ঘুম হয়নি, এখন একটু ঘুমায়। এত ঘুমাতে হবে না, উঠ ফ্রেশ হয়ে নাস্তা করে নে। রাতেই বিয়ের সকল কার্যক্রম শুরু হয়ে গেল। আদিত্যই সব কিছু সামলাছে। বলতে গেলে সে দুই পক্ষরই, তাই কাজের চাপটা একটু বেশি। রাত প্রায় ঘনিয়ে এলো, ঘনিয়ে আসছে বিয়ের সময়। আর কিছুক্ষণ পরেই একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে শ্রাবণ আর অনিকা। হয়তো আগামীকাল সকালে উঠবে দুজনের পবিত্র বন্ধনকে শুভেচ্ছা জানাতে একটা নতুন সূর্যের উদয় হবে। আদিত্য খুব দক্ষতার সাথে সবকিছু পরিচালনা করে চলেছে। গায়ে হালকা গোলাপি রঙের একটা পাঞ্জাবি, কুনি পর্যন্ত উঠানো তার হাতা, মাথার উপরে থাকা মসৃণ চুল, সব মিলিয়ে যেন এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। আড়াল থেকে গম্ভীর চোখে সব যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কেউ, তা আদিত্যের চোখে ধরা পড়েনি। আদিত্যের গোলাপি ঠোঁটের প্রসারিত হাসির রেখাটা যে কাঁপিয়ে তুলছে অন্য কারোর বুক, সেই বিষয়টাও হয়তো খেয়াল করেনি আদিত্য। তার খেয়ালি বেখেয়ালি করা ছোট্ট কাজগুলো সব থেকে সুন্দর বলে চেঁচিয়ে উঠছে কারোর মন, তাও ছিল তার ধারণার বাইরে। সব অনুভূতিগুলো দরজার আড়ালেই থেকে গেছে। আড়াল থেকে দেখে এক টুকরো হাসি ফুটে উঠল মোহনার মুখে, খুবই লজ্জা মাখা একটা হাসি। কয়দিন পর এই লোকটা, হ্যাঁ এই লোকটাই হবে আমার স্বামী, ভাবতে লজ্জায় কেঁপে উঠছে মোহনার শরীর। অর্পিতার দিকে চোখ পড়তেই মুহূর্তে যেন হাসি মাখা মুখটা গোমরা মুখে পরিবর্তন হয়ে গেল মোহনার। আদিত্যের সাথে ম্যাচিং করে জামা পরেছে সে। আদিত্যের লাল রং খুবই প্রিয়, তাই তো লাল শাড়ি পরল মোহনা। কিন্তু অর্পিতা ও আদিত্যকে দেখেই কেমন যেন হিংসে হচ্ছে তার। মোহনার মুখে ফুটে ওঠা হাসিটার মাঝেও কি ভাগ বসাতে হয় অর্পিতার? আদিত্যকে আর অর্পিতাকে ডাক দিল আহান চৌধুরী। দুজনেই তার সামনে গিয়ে দাঁড়ালো।
আদিত্যকে কার সাথে যেন পরিচয় করিয়ে দিচ্ছে আহান চৌধুরী। এটাই হচ্ছে আমার একমাত্র ছেলে আদিত্য। আদিত্য মুখে একটা হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দেয় ভদ্রলোকটার দিকে। আর এ হচ্ছে শালাবাবুর মেয়ে অর্পিতা, আমার একমাত্র হবু পুত্রবধূ। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে অর্পিতা। লজ্জায় যেন শিউরে উঠছে তার শরীর। হবু শ্বশুরের মুখ থেকে বৌমা কথাটা শুনতেই বুকটা কেমন করে উঠছে তার। মোহনা গোমরা মুখে সবটাই দেখে যাচ্ছে দূর থেকে। আদিত্য খেয়াল করলো মোহনা একটু দূরেই দাঁড়িয়ে। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। মেঘলা চৌধুরীর মুখেও হাসি। একমাত্র ছেলের বিয়ে, সে কি মুখ গোমরা করে থাকতে পারে? বিয়ে পড়ানো শুরু করে দিল কাজী সাহেব। হঠাৎই পেছন থেকে কারোর উঁচু গলায় স্টপ শব্দে স্তব্ধ হয়ে যায় সবাই। আদিত্য একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করছে তাকে। একটা যুবক এগিয়ে আসছে সামনের দিকে। যুবকটিকে চেনা মনে হচ্ছে না কারোরই। সোজা কোণের সামনে এসে দাঁড়ালো সে। তুমি আমায় ফেলে এ বিয়ে করতে পারবে অনিকা? তুমি না সেদিনও আমার কোলে মাথা রেখে বলেছিলে আমি তোমার সব? এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? লোকটার এতটুকু কথাই যেন পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। শ্রাবণ বসা থেকে ধীরে ধীরে উঠে দেয়। অনিকা মাথাটা উঁচু করে হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। কে এই লোক? যদি ছেড়েই চলে যাবে তাহলে কেন এই মিথ্যে স্বপ্নগুলো দেখালে আমায়? কেন আমার জীবনটা নষ্ট করলে? উত্তর দাও অনিকা। আদিত্য ধীর পায়ে লোকটার পাশে গিয়ে দাঁড়ালো। ওর সাথে আপনার কিসের সম্পর্ক? সেটা আপনি অনিকার মুখ থেকেই জেনে নিন। আদিত্য রাগী দৃষ্টিতে অনিকার দিকে তাকায়। অনিকা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যর দিকে, যেন বলতে যাচ্ছে, বিশ্বাস করো ভাইয়া, আমি ওই লোকটাকে চিনি না, এই প্রথম দেখলাম ওই লোকটাকে। আদিত্য একবার এগিয়ে লোকটার জামার কলার ধরে ফেললো। আমি তোকে জিজ্ঞেস করেছি, ওকে নয়। লোকটার হাতে থাকা খালের মতো কাগজের প্যাকেট থেকে 2-3টা ছবি বের করে সবার উদ্দেশ্যে উঁচিয়ে ধরল। ছবিটা দেখা মাত্রই আদিত্য দুপা পিছিয়ে গেল। এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। বিয়ের দিন কোণে ছবি, তাও আবার একটা অপরিচিত লোকের সাথে। আপত্তিকর অবস্থায় দেখলে এমনটাই হওয়া স্বাভাবিক। ছি আহান, তুই তোর এই নষ্টা মেয়েটাকে আমার শ্রাবণের কাঁধে ঝুলাতে চেয়েছিস? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মোহনা গিয়ে অনিকার পাশে দাঁড়ায়। বিশ্বাস কর মোহনা, এই লোকটাকে আমি আজ প্রথম দেখছি। এই সব কিছু মিথ্যে, আমি ওকে চিনিও না পর্যন্ত। তাহলে এই ছবিগুলোও কি মিথ্যে? হঠাৎ অনামিকা বেগম এসে সবার সামনে ঠাস করে চর বসিয়ে দেন অনিকার গালে। মোহনা অনিকাকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে যায়। কি করছেন কি বড় মা? সত্যিটা জানার আগে ওকে মারছেন কেন? এমনও তো হতে পারে লোকটা যা বলছে সবকিছু মিথ্যে। আমি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনিকাকে কোনো ছেলের সাথে ফোনে কথা পর্যন্ত বলতে দেখিনি, আর আপনি কোথা থেকে একটা অপরিচিত লোকের কথা ওকে মারছেন? পাশ থেকে মেঘলা চৌধুরী মোহনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে, তুই এত লাফাচ্ছিস কেন? হ্যাঁ, তুই নিজে তো সেরকম, নিজের নাই চরিত্রের ঠিক, আসছে অপরের দালালি করতে। শ্রাবণ পাশ থেকে দাঁড়িয়ে সব কিছুই দেখে যাচ্ছে। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। কাকে বিশ্বাস করবে সে? অনিকা নাকি লোকটাকে? আদিত্য মোহনা ও অনিকার হাত ধরে সোজা সবার সামনে দিয়ে গেটের সামনে চলে আসে। দুজনকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল সে নিজে। ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছে আদিত্য। পেছনের সিটে অনিকা কাঁধ হয়ে জড়িয়ে ধরে আছে মোহনাকে, আর অনবরত কেঁদে যাচ্ছে সে। একটু আগেও যেই বাড়িটা বিয়ে বাড়ির মতো হইচই ছিল, তা যেন মুহূর্তে মরা বাড়ির মতো হয়ে গেল। অনিকা বসে আছে, সামনে আদিত্য আর মোহনা। সবাই বাড়ি চলে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা ছুঁই ছুঁই। সবাই বাড়িতে প্রবেশ করতেই আদিত্য নিচে চলে গেল পরিস্থিতি সামলাতে। পরিস্থিতি খুবই উত্তেজনামূলক। আহান চৌধুরী একটা রাগী হওয়ায় বেশি হয়ে যাচ্ছে। রাত প্রায় 2:30। সবাই নিজের রুমে চলে গেল। সকালে এর একটা ভিত করতে হবে। আনিকা মোহনাকে রুম থেকে বের করে দিল, একটু একা থাকবে বলে। ওইদিকে শ্রাবণ চেয়ারে হেলান দিয়ে বসে আছে বেলকনিতে। ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার। এই কয়দিনে শ্রাবণ অনিকার চোখে শুধু ভালোবাসার আভাসই দেখতে পেয়েছে। কিন্তু অনিকা কি করে পারলো এমন একটা কাজ করতে? যদিও শ্রাবণ ওই লোকটার প্রমাণকেই বেশি সাপোর্ট করেছে,
কিন্তু অনিকাকেও অবিশ্বাস করতে পারছে না। চেয়ারে হেলান দিয়ে এসব ভেবে যাচ্ছে শ্রাবণ। আচ্ছা, এর মাঝে কোনো তৃতীয় ব্যক্তির হাত নেই তো? আবার একে কি একটা রুমে বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে অনিকা। মোহনাকে সে এক প্রকার জোর করেই পাঠিয়েছে রুম থেকে। মনে আসছে নানান চিন্তা। কাল সকালে তাকে হয়তো আরো বড় ঝড়ের মুখোমুখি হতে হবে। আরো বড় ঝড়ের মুখোমুখি পড়তে হবে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করবে না। যতই বসে আছে চিন্তা তাকে ঘিরে ধরছে। ঘুম কিছুতেই আসছে না। ঘুম আসলেও তো আপাতত চিন্তাটার হাত থেকে মুক্তি পাওয়া যেত। বিছানা থেকে নেমেই দুপায়ে এগিয়ে গিয়ে ঘুমের ওষুধের পাতাটা বের করে সে। দেখে গুনে গুনে 5টা আছে সেখান থেকে সব কয়টা ওষুধ হাতে নিল অনিকা। চোখ বন্ধ করে সবগুলো ওষুধ একসাথে খেয়ে নিল সে। বিছানায় গা এলিয়ে দিল। চোখ দুটো যেন ধীরে ধীরে লেগে আসছে তার। হয়তো এই ঘুমেই হবে তার জীবনের সমাপ্তি, হয়তো কাল সকালের মাঝে নিথর হয়ে যাবে সে। স্তব্ধতায় ঘিরে ফেলবে সম্পূর্ণ শরীর। হসপিটালের বারান্দায় পায়চারি করছে সবাই। কেউ হয়তো বসে আছে ভিতরে অনিকা আর কিছু ডাক্তার। মুহূর্তে সেখানে ছুটে এলো শ্রাবণ বারবার ফোন করছিল আদিত্যের কাছে অনিকার খবর জানার জন্য। আদিত্য সত্যিই বলে দিল তাকে। তারপরই শ্রাবণ ছুটে আসে হসপিটালে। রাতে সবাই ঘুমের ঘরে বিভোর। অনিকা 5টা ঘুমের ওষুধ খেয়ে ধীরে ধীরে 2 চোখ লেগে আসছে তার। গভীর ঝিমুনিতে নিজের দেহটা এলোমেলোভাবে এলিয়ে দিল খাটে। চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। ওদিকে মোহনা তার রুমে ফোনটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও নেই। হঠাৎ মনে হলো অনিকার রুমেই রেখে এসেছে হয়তো। আর অনিকাকেও এভাবে একা রেখে যাওয়ার কিছুটা অনুশোচনায় ভুগছে সে। তাকে কি এভাবে একা রেখে যাওয়াটা তার হয়তো ঠিক হবে না। হয়তো অনিকা রাগের মাথায় তাকে চলে যেতে বলেছিল, তাই বলে কি সে চলে যাবে? এই সময় অনিকার একটু সঙ্গ দরকার। মোহনা এগিয়ে যাচ্ছে অনিকার রুমের দিকে। দরজাটা খোলাই ছিল। ভিতরে গিয়ে দেখে অনিকা ঘুমের ঘরে বিভোর, কিন্তু এলোমেলোভাবে। মোহনা তাকে ভালোভাবে শুয়ে দিয়ে ফোনটা তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। হঠাৎই তার চোখে পড়ে ফ্লোরে পড়ে থাকা একটা ওষুধের পাতায়। মোহনা সেখান থেকে সেটা তুলে নিয়ে দেখে এগুলো ঘুমের ওষুধ। নিজের অজান্তেই চোখটা অনিকার দিকে চলে যায়। দেখে অনিকার মুখ দিয়ে ধীরে ধীরে ফেনা বের হচ্ছে। মুহূর্তেই মোহনার হাত থেকে ওষুধের পাতাটা আর ফোনটা ফ্লোরে পড়ে গেল। ফোনের গ্লাসটা হয়তো কয়েক টুকরো হয়ে গেছে। 2 কানে হাত দিয়ে চেপে ধরে একটা চিৎকার দিয়ে ওঠে মোহনা। দৌড়ে আদিত্য সেখানে প্রবেশ করলো। রুমে প্রবেশ করা মাত্র দেখে অনিকার মুখে ফেনা। আদিত্য যা বোঝার বুঝে গেছে। অনিকাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে বাইরে গাড়ির দিকে। মোহনাকে পাঠালো সবাইকে নিয়ে অপর গাড়িতে করে হাসপাতালে চলে যেতে। এত রাতে সকল হসপিটালই বন্ধ। আদিত্য এক হাতে ড্রাইভিং করে অপর হাতে ফোনটা ধরে তার এক পরিচিত ডাক্তারকে হসপিটালে আসার জন্য অনুরোধ করতে থাকে। ডাক্তার ছিল পরিচিত, আর রোগীর অবস্থার কথা শুনে সেও রওনা দিল হসপিটালের দিকে। যদিও টাকার পরিমাণ দ্বিগুণ দিতে হবে। তার 2 জন সহকারীকেও ফোন করে হসপিটালে নিয়ে এলো। এক সহকারী ও ডাক্তারের বাড়ি হসপিটালের খুব কাছেই ছিল, তাই তাদের আসতে এত দেরি হলো না। তবে আরেকজনের কিছুটা দেরি হয়েছিল বইকি। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডাক্তার। সবাই কৌতূহল নিয়ে তার দিকে এগিয়ে যায়। ডোন্ট ওয়ারি, রোগী এখন মোটামুটি আছে। ভাগ্য ভালো যে সময় মতন সবকিছু হয়ে গেল। কৌতূহল নিয়ে শ্রাবণ বলে উঠল, আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না। শ্রাবণের মুখে এমন কথা শুনে অনিকার বাবা আহান চৌধুরী মাথা নিচু করে আছে। ঘৃণায় নয়, বরং লজ্জায়। 2টা মেয়ের সাথে বিয়ে ঠিক করে 2বারই ছোট হতে হয়েছে তাকে। 2 মেয়েই ধোকা দিয়েছে শ্রাবণকে। যদিও সত্যটা আহান চৌধুরীর অজানা। মোহনার বিষয়টার থেকে অনিকার বিষয়টা একটু ভিন্ন, আর তা শ্রাবণও কিছুটা আন্দাজ করতে পারছে। যদিও তার এই ভাবনাটা বিশ্বাসে রূপান্তর করতে পারেনি এখনো। সকালে বিছানায় শুয়ে আছে অনিকা, পাশে আদিত্য ও মোহনা। যদিও অর্পিতার এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে আছে শুধু আদিত্যকে যত তাড়াতাড়ি পাশে পাওয়া যায়
এই চিন্তায়, কারণ সে এই কয়দিন এখানে থেকে যা বুঝতে পারলো তাতে আদিত্য ও মোহনার ব্যাপারে যথেষ্ট সন্দেহ ঢুকে গেছে মনে। কেন জানি মনে হচ্ছে আদিত্য তার থেকে মোহনাকেই সময়টা বেশি দিচ্ছে। শ্রাবণ রাতেই বাড়ি চলে গেছে, কারণ তার মা মেঘলা চৌধুরী যদি জানতে পারে এত কিছু হয়ে যাওয়ার পরও সে অনিকার কাছে গিয়েছিল, তাহলে কি হবে তা মোটামুটি আন্দাজ করতে পারছে সে। ছোটবেলা থেকেই শ্রাবণ মাকে খুব সম্মান করত। সকাল থেকে 2-3 বার ফোন করেছে শ্রাবণ আদিত্যের কাছে অনিকা কেমন আছে তা জানার জন্য। তার কেন জানি মনে হচ্ছে অনিকা তাকে ঠকায়নি, তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে অন্য কেউ, কিন্তু সে কে তা খুব শীঘ্রই বের করবে শ্রাবণ। যেভাবে হোক সে বের করবে এর মূল খেলোয়াড় কে। অর্পিতা তার মাকে একা ছাদে নিয়ে আসে কিছু কথা বলার জন্য। কি হলো, এভাবে ছাদে নিয়ে এলি কেন? মা, আমরা এখানে কেন এসেছি? কেন আবার? বিয়ের আগে তুই আর আদিত্য একে অপরকে জানে একটু ভালো করে। ওকে ফাইন, কিন্তু আসার পর থেকে আদিত্যকে আমার সাথে শেষ কবে দেখেছিলে? এখন তুই বলতে চাইছিস কি? হ্যাঁ দেখো মা, আমি সোজা সোজা সব বলে দিচ্ছি। তুমি আঙ্কেলকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যাপারটা এগিয়ে রাখো। মোহনাকে আমার সুবিধা ঠেকছে না। বিশ্বাস না হলে গিয়ে দেখো, অনিকাকে কেয়ার করার নাম করে এখনো দুজনের হাত ধরে বসে আছে। আরে ওরা ভাই বোন। কাজিন, আপন বোন নয়, আমারই মতো। শুধু পার্থক্য সে প্যারালাল কাজিন আর আমি ক্রস কাজিন। ছোটবেলা থেকেই তোর মনে শুধু সন্দেহ। আমি এত কিছু বুঝি না। তুমি বাবা আর আঙ্কেলকে বলে 2-1 দিনের ভিতর সব কিছুর ব্যবস্থা করো। রাতের নিস্তব্ধ অন্ধকারে ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য, সাথে আছে নানান চিন্তা। এক হলো অনিকা, আরেক হলো সে নিজেই। এই কয়দিনে অনেক কিছু ঘটে যাওয়ার বাড়ির সবাই মানসিকভাবে ব্যথিত। বাবার কাকার সবারই বিশ্বাস উঠে যাচ্ছে তাদের উপর থেকে। হয়তো বাবা খুব তাড়াতাড়ি তার আর অর্পিতার বিয়েটা ঠিক করে ফেলবে। মনে হয় বিয়ে চক্র শুরু হয়ে গেছে এই বাড়িতে। একে একে ভাই বোন সবার দিকে চোখ পড়েছে বাড়ির সবার। না জানি মোহনের দিকেও চোখ পড়ে যায় কিনা, কিন্তু এত কিছু ঘটে গেল তার ভিতর তার আর অর্পিতার বিয়ের মাঝেও যদি মোহনাকে মাঝখানে নিয়ে আসা হয়, তাহলে পরিস্থিতিটা কেমন হবে? নাকি পরিবারের মুখে হাসি দেখতে চেয়ে আমার আর মোহনার সকল স্বপ্ন মাটি চাপা দিয়ে চোখ বুজে বিয়ে করে নিব অর্পিতাকে? কিন্তু মোহনা, তার কি হবে? বর্ষা প্রায় শেষের দিকে, এরপর শীত। কিন্তু এই কয়দিনে শীতের পূর্বাভাসটা ভালোই বোঝা যাচ্ছে। বর্ষার বৃষ্টিও যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে তাদের থেকে। 2-1 দিন পর পর হালকা পাতলা বৃষ্টি হয়, তবে বেশি ভারী বৃষ্টি না। আদিত্য একটা পাতলা টি শার্ট পরে ছাদে দাঁড়িয়ে থাকায় একটু ঠান্ডা অনুভব করছে। ছিনছিন বাতাস বইছে। কিছু চিন্তাগুলো তাকে করে তুলেছে অস্থির। এত কিছু ঘটে যাওয়ার পর সে কি করে বলবে মোহনাকে সে এবং মোহনা তাকে পাগলের মতো ভালোবাসে, নাকি অপূর্ণই থেকে যাবে তাদের স্বপ্ন? একবার প্রিয় মানুষটাকে হারিয়ে কষ্টটা কোনো রকম মানিয়ে নিয়েছি। সেখানে দোষটা ছিল তৃষ্ণারই, তাই অতিথি নিয়ে তেমন মাথা ব্যথা নেই আমার। কিন্তু মোহনার ব্যাপারে কিভাবে নিজেকে মানিয়ে নিব, কিছুই মাথায় আসছে না। তা ভাবনার ছেদ ভেদ করে পেছন থেকে কেউ একজন হালকা কাশি দিতেই একটু নড়ে চড়ে দাঁড়ায় আদিত্য, কারণ সে আর কেউ নয়, অর্পিতা। মোহনার ব্যাপারে যদিও অনুভূতিটা থাকতো একটু ভিন্ন। অর্পিতা, তুমি এত রাতে এখানে? ঘুম আসছিল না, কিছুক্ষণ আগে দেখছিলাম তুমি ছাদে আসছো, তাই ভাবলাম একে কিছু দূর করে তোমার সাথে একটু সময় কাটাই। ভালোবাসার মানেটা বুঝো অর্পিতা। হঠাৎ এই প্রশ্ন? সামনে ভয়ানক বিপদ, পিছু হাঁটতে হাঁটতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কি করবে মানুষ? হয়তো সামনে বিপদটাই মাথা পেতে নিবে, না হয় অসম্ভব হওয়া সত্ত্বেও দেওয়াল ভেঙে পালানোর চেষ্টা করবে। কেন সে যুদ্ধ করে বাঁচার চেষ্টাটাও করতে পারে? সবসময় চেষ্টা সফল হয় না, আর সেই শক্তিটাও থাকা প্রয়োজন। যদিও তোমার কথাগুলো আগামাথা কিছুই বুঝতে পারছি না, বাট ভালোই লাগছে। কোনো রহস্যময় বিষয়ে জানতে হলে তা গভীরভাবে চিন্তা করতে হয়। আবার দুজনের মাঝে নীরবতা। আদিত্য হাঁটা ধরলো ঘরের দিকে, কারণ সে এখন অর্পিতার ইমোশনলেস কথা শোনার কোনো ইচ্ছে নেই। কোথায় যাচ্ছ? আদিত্য কোনো রেসপন্স না দিয়ে সোজা নিচে চলে গেল। অর্পিতা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেই, আর আদিত্যের বলা কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে থাকে।
অনিকা এখন মোটামুটি সুস্থ, কিন্তু সব সময় একাকী থাকে সে। নিস্তব্ধ নীরবতায় ঘিরে নিয়েছে তাকে। রাতের আধারে বারান্দায় কারোর আনাগোনা টের পায় অনিকা। হঠাৎই রুমের ভিতরে প্রবেশ করলো শ্রাবণ। অনিকা বিছানা থেকে নেমে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে শ্রাবণ অনিকাকে জড়িয়ে নেয় নিজের সাথে। অনিকা এখনো মূর্তির ন্যায় সোজা হয়ে রয়েছে শ্রাবণের বুকে। আমি জানি অনিকা, তোমার কোনো দোষ নেই, সব কোনো না কোনো খেলা চলছে, আর তা খুব শীঘ্রই জানতে পারবো আমি। শ্রাবণের বুকে থাকা অবস্থায় চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে অনিকার। যেখানে নিজের মানুষেরাই তাকে বিশ্বাস করছে না, সেখানে কিনা অন্ধকার একটা ঘরে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে মুখে কাপড় পেঁচানো একটা ছেলে। সামনে চেয়ার টেনে বসলো শ্রাবণ। মুখ বাঁধা অবস্থায় হো হো করা ছেলেটা হলো সেই যার কারণে অনিকার বিয়ে ভেঙেছিল। অনিকার সাথে তোর কিসের সম্পর্ক? ও সরি, তোর মুখটাই তো খুলতে ভুলে গেলাম, এবার বল। অনিকা আমার গার্লফ্রেন্ড, সেই দিন তো প্রমাণও দেখলে, এখন আবার কি চাও? বেশি কিছু না, আমি শুধু সত্যিটা জানতে চাই। কি সত্যি? এটাই সত্যি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। শ্রাবণ একরাশ বিরক্ত নিয়ে তার মুখে একটা টেপ মেরে চলে আসে। ওইদিকে 2 দিন পর অর্পিতার বাবা আসবে আদিত্য আর অর্পিতার বিয়ের কথা পাকা করবে বলে। বারান্দায় দাঁড়িয়ে আছে আদিত্য। অনুভব করলো পেছনে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতে দেখে মোহনা ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই ওর 2 চোখ বেয়ে গড়িয়ে পড়বে অজস্র অশ্রুকণা। ওইদিকে শ্রাবণ বসে আছে বেঁধে রাখা লোকটার সামনে। 2 দিন তাকে বেঁধে রেখেছে শ্রাবণ সত্যটা জানার অপেক্ষায়, কিন্তু এত কঠিন হৃদয়ের মানুষও আছে তা শ্রাবণের আগে জানা ছিল না। তুই কি সত্যিটা বলবি নাকি আরো কদিন এভাবে পড়ে থেকে থেকে মরবি? ভাইয়া, আমি আপনাকে সব বলবো, আগে শুধু আমাকে একটু খাবার দিন। প্রচন্ড খিদে পেয়েছে আমার। 2 দিন ধরে তো এখানেই বেঁধে রেখেছেন খাবার ছাড়া। আগে সত্যিটা বলবি, তারপর এসব কিছু বল। বিশ্বাস করুন, আমি সবকিছু করেছি ওই আগুনের কথায়। সেই আমায় টাকা দিয়েছিল এসব কিছু করার জন্য। মোহনা হুট করে আদিত্যকে জড়িয়ে ধরল। মোহনার ধাক্কায় তাল সামলাতে না পেরে আদিত্য এক পা পিছিয়ে গেল। আদিত্য একটা মুচকি হাসি দিয়ে মোহনাকে জড়িয়ে নিল নিজের সাথে। একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আদিত্য তার টি শার্টের বুকের দিকটা কিছুটা ভিজা আন্দাজ করলো। 2 হাত দিয়ে মোহনার মুখটা উঁচু করে ধরতে দেখে মোহনার চোখ বেয়ে পানি পড়ছে। 1 হাত দিয়ে তার চোখের পানি মুছে দিল আদিত্য। তুমি তাহলে ওই শাকচুনিটাকে বিয়ে করে ফেলবে, তাই না? কে বলছে তোকে? 2 দিন পর তার বাবা আসবে কথা বলতে। তুমি কেন আমাদের ব্যাপারটা সবাইকে বলছো না? সময় হোক। কখন সময় হবে? যখন তুমি তাকে বিয়ে করে সংসার করবে আর তোমার ছেলে মেয়েগুলো আমায় ফুপি ফুপি বলে ডাকবে তখন। দেখো, আমি কিন্তু এসব ফাজলামি করতেছি না। তুমি না হয়ে আজকের ভিতর সবকিছু করবে, না আমার মরা মুখ দেখবে। আচমকাই ঠাস করে একটা চোর পড়ে গেল মোহনার গালে। আবারও তুই মরার কথা মুখে আনলি? মোহনা গালে হাত দিয়ে বলে ওঠে, মারো, যত ইচ্ছে মারো, মানে মেরেই ফেলো, তারপরেও আমি তোমাকেই চাই। তুমি হীরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। সত্যিই তোকে মেরে ফেলবো আমি, যদি এরকম কথা আর বলিস। এই বলেই আদিত্য রুমের দিকে হাঁটা ধরলো। থেমে গিয়ে আবার মোহনার দিকে তাকালো সে। সামনে তো বিয়ে, বিকেলে একটু কেনাকাটা করবো, আর তুইও আমার সাথে যাবি, রেডি থাকিস। মোহনা এবার আর কিছু বলছে না। নিজের ভালোবাসার মানুষের বিয়ের কেনাকাটা করবে সে, কয়জনের ভাগ্যেই জুটে। দুপুরে শ্রাবণ ও তার মা একসাথে লাঞ্চ করছে। কাজের মেয়েটা খাবার সাজিয়ে দিচ্ছে টেবিলে। মা, হয়তো আজ আমাদের সাথে এখানে অনিকাও থাকতো। ওই চরিত্রহীন মেয়ের কথা আমি শুনতে চাই না। ওর আসল চেহারাটা সেদিনই তো নিজের চোখেই দেখলি। এমন তো হতে পারে যা সত্যতা আমরা দেখছি না, আর যা দেখছি তা সত্য না। তুই কি আমাকে নিজের চোখে যা দেখেছি তাই অবিশ্বাস করতে বলছিস? জাদুতে বিশ্বাস করো? মোটেও না। আমিও কিন্তু একটা জাদু জানি। কেমন? শ্রাবণ টেবিলে একটা কাগজের টুকরা রাখলো। মা, তুমি এখন শুধু আমার হাত আর কাগজের দিকে তাকিয়ে থাকো আর দেখতে থাকো জাদু। আমার আঙ্গুলের ইশারায় কাগজটা কিভাবে নাড়াচাড়া করে দেখো, সেফালে তুমিও দেখো, শুধু আমার হাত আর কাগজের দিকে। মেঘলা চৌধুরী
ও শেফালি দুজনেই তাকিয়ে আছে কাগজটার দিকে। সত্যি কাগজটা তার আঙ্গুলের ইশারায় নাচছে। মেঘলা চৌধুরী চোখ বড় বড় করে তাকিয়ে আছে কাগজটার দিকে। আমার হাতের ইশারায় যে কাগজটা নাচছিল সেটা তোমার বিশ্বাস হয়েছে? মেঘলা চৌধুরী হ্যাঁ বা না এর মাঝামাঝি উত্তর দিতে গিয়ে মুখ ফসকে হ্যাঁ বলে দিল। তার মানে তুমি বিশ্বাস করছো যে আমার হাতের ইশারায় কাগজটা নাচছিল? হ্যাঁ। কিন্তু তুমি যা দেখেছো সবই ভুল, আর যা সত্য তা তুমি দেখোনি। তুমি কি আমার মুখের দিকে তাকিয়েছিলে? আমি যে খুবই গোপনীয়তার সাথে ফু দিয়ে কাগজটা নাড়িয়েছি সেটা খেয়াল করেছিলে? না। হয়তো সত্যিটা এখন আমাদের জানার বাইরে। কাগজ আর হাতের মাঝে ফুটা যেমন তোমাদের অজানা, অনিকা এবং ছেলেটার মাঝেও এমন জন আছে, তাও হয়তো আমাদের অজানা। এসির মাঝেও শরীরটা কেমন ঘামাচ্ছে মেঘলা চৌধুরী, হয়তো ছেলের কথা শুনি। বিকেলে আদিত্য মোহনার ঘরে গিয়ে দেখে মোহনা এখনো রেডি না হয়ে বসে আছে। কিরে, তুই এখনো রেডি হসনি? আমি যাব না, তুমি তোমার বউকে নিয়ে যাও। কথা না বাড়িয়ে চুপচাপ কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নে, আর খবরদার মুখে মেকআপ দিবি না। পারবো না, যাও তো এখান থেকে। তাহলে কি আমি জামা পরিয়ে দিব? মোহনা এবার কিছুটা লজ্জা নিয়ে মাথা নিচু করে নেয়। আদিত্য ড্রাইভিং করছে আর অপর সিটে মোহনা বাইরের দিকে তাকিয়ে আছে। আদিত্য জোর করে তাকে নিয়ে এসেছে। দুজনের মাঝে নীরবতা। আদিত্য মাঝে মাঝে দু একটা কথা বলেও মোহনা সাড়া দিচ্ছে না। হয়তো আদিত্যের বলা কথাগুলো মোহনার কান অবধি পৌঁছাচ্ছে না। হঠাৎই গাড়ির জোরে ব্রেক করায় মোহনার ধ্যান ভাঙ্গে। মহারানী, অনুগ্রহ করে এবার নামবেন কি? আদিত্যের কথা শুনে মোহনা বাইরের দিকে একটু ভালো করে চোখ দিতেই বড় একটা সাইনবোর্ডে লেখা দেখে কাজী অফিস। মোহনার বুকে চিনচিনে ব্যথাগুলো এবার ধীরে ধীরে কমে আসছে, কিন্তু বেড়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকধুক শব্দটা। গাড়ি থেকে নেমে নিচে দাঁড়ায় সে। আদিত্য তার হাত ধরে সোজা কাজী অফিসের ভিতরে নিয়ে যায়। মোহনার বুকে ধুকধুক শব্দটা বেড়ে চলেছে। এতদিন তো সে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, তাহলে কেন আজ তার এত ভয় করছে? আর এই সময় নিজেকে অনেক স্বার্থপরও মনে হচ্ছে তার আপন মানুষগুলোকে না জানিয়ে এত বড় একটা কাজ করতে যাচ্ছে সে। ভিতরে প্রবেশ করতেই দুজনকে দেখতে পাই মোহনা। হয়তো আদিত্যের বন্ধুই হবে। কিছুক্ষণের ভেতর একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেল দুজন। 101 টাকা দেনমোহরে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। মনের ভয়টা বেড়ে চলল, সাথে কিছুটা লজ্জাবোধও করছে। একটু আর চোখে আদিত্যের দিকে তাকায় সে। এই লোকটা এখন আমার বিবাহিত স্বামী ভাবতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। কিন্তু কেন তার এত লজ্জা লাগছে? সে তো ঠিকই তার স্বপ্নের ছোঁয়া পেতে যাচ্ছে, কিন্তু সবার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারবে কি? রাত ঘনিয়ে এলো। আদিত্য আর মোহনা বাড়ি ফিরে আসলো। বাড়িতে প্রবেশ করা মাত্রই মোহনার বুকটা কেঁপে ওঠে। কিন্তু আদিত্যর দিকে তাকিয়ে কোনো চিন্তার ছাপই দেখতে পায় না সে। ওদিকে শ্রাবণ বসে আছে ওই লোকটার সামনে। লোকটার মুখ থেকে আগুনের ঠিকানাটাই বের করতে পারছে না সে বলে যাচ্ছে আগুনের সাথে শুধু ফোনেই তার কথা হয়েছিল, কিন্তু নাম্বারটাও বন্ধ। তাই লোকটার কথা শ্রাবণ বিশ্বাস করতেই পারছে না। আগুনকে পেলেই হয়তো মূল বিষয়টা সামনে বেরিয়ে আসবে, নাকি এর ভেতরেও অন্য কেউ লুকিয়ে আছে তা শ্রাবণের জানার বাইরে। ওদিকে রুমে একা বসে আছে মোহনা। নিজের মধ্যে একটা নতুন বউ ফিলিংস আসছে। বারবার যেন হারিয়ে যাচ্ছে আদিত্যকে নিয়ে তার স্বপ্নের জগতে। কিছুটা লজ্জাও হচ্ছে, তার সাথে জড়িয়ে আছে কিছু ভয়। কি করে সবাইকে বলবে তাদের বিয়ের কথা? মোহনা দরজার দিকে তাকাতে দেখে আদিত্য দরজা আটকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মোহনা একটা শুকনো ঢোক গিলল। আদিত্য যতই তার দিকে এগিয়ে আসছে ততই তার বুকের ভেতরে ধুকধুক হৃৎপিণ্ডের আওয়াজ বেড়েই চলেছে। কিন্তু এর আগে কোনোদিন আদিত্যকে দেখে সে এতটা নার্ভাস ফিল করেনি, কিন্তু আজ কেন এমন লাগছে? আদিত্য কি এখন তার কাছে স্বামীর অধিকার চাইবে? কিন্তু এভাবে কেন? একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে এই দিনটার জন্য, আর আজ কিনা তার চোরের মতো মনে হচ্ছে। আদিত্য তার বিছানার কাছাকাছি আসতেই মোহনা আদিত্যের সামনে গিয়ে দাঁড়ায়।
ফুল সজ্জাতে নাকি প্রথম মেয়েরা গিয়ে স্বামীকে সালাম করে, কিন্তু আজ কি তার ফুল সজ্জা? মনের অজান্তে আদিত্যকে সালাম করে ফেলল সে, কিন্তু মনে অদ্ভুত ধরনের একটা ভয় কাজ করছে। ভয়ে ভয়ে পিছুতে গিয়েই বিছানায় পড়ে গেল সে। আদিত্য এবার তার শরীরের ওপর দিয়ে তার মুখোমুখি। মোহনার আদিত্যের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলছে। কি অদ্ভুত বর রে বাবা, কিছু বলা নেই ক নেই, সোজা নিজের অধিকার ভোগ। হাই রে কপাল আমার। মোহনার চোখ দুটো বন্ধ করে মুখটা একপাশ করে রাখলো। হয়তো আদিত্যের ছোঁয়ার জন্য অপেক্ষা করছে সে। মুখটা অদ্ভুত রকমের ভয় ও লজ্জায় মাখামাখি। কিছুক্ষণ পর মিটমিট করে চোখ খুলতে দেখে আদিত্য আর নেই, দরজাটাও খোলা। হয়তো চলে গেছে। এক হাতে ভর দিয়ে উঠে বসে সে, দেখে বিছানার পাড়ে একটা চিরকুট রাখা। একটু ঝুঁকে এক হাত বাড়িয়ে চিরকুটটা তুলে নিল সে। এই মুহূর্তে তোকে সম্বোধন করে লেখার মতো কোনো শব্দই মাথায় আসছে না আমার। এটা না হয় অনুভূতিতেই থেকে যায়। স্বামীর অধিকার চাইতে আসিনি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। কাগজ পড়তেই মোহনার একটা লজ্জামাখা হাসি মুখে দিয়ে অজান্তে বেরিয়ে যায়। স্বামী, ইস, ভাবতে শরীরটা শিউরে ওঠে। এত বছর ভাই ডেকে আসা লোকটাও যে সে কি বলে সম্বোধন করবে ভেবে পাচ্ছে না। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সেই দিন থেকেই যেন চোখের ঘুম বিলীন হয়ে গেল অনিকার। প্রায় এই সময়টাই হয়তো একটু আগে সে তার ভালোবাসার মানুষটির থেকে একটা মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে দূরে সরে গেল। সেই মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে তার, তিলে তিলে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে তাকে। কিন্তু চোখ দিয়ে পানি নামক কোনো কিছুই বেরিয়ে আসছে না। মনে হচ্ছে চোখ দুটোও আজ জমে পাথরের রূপ ধারণ করেছে। মিটমিট করে বেলকনির দিকে তাকাতেই কারো ছায়ার আভাস দেখতে পায় সে। একটা লোক রুমের ভিতরে প্রবেশ করলো। দরজার সামনে দাঁড়াতেই অনিকা তার দিকে ভালোভাবে তাকায়। বাইরে মিটিমিটি চাঁদের আলো অন্ধকার ঘরটায় চেহারাটা বুঝতে পারছে না সে। অপরিচিত মনে হলো, এত অপরিচিত নয়। কাপা গলায় অনিকা বলে ওঠে, কে কে আপনি, আর এখানেই বা কি চান? আরে এত সহজেই ভুলে গেলে তোমার প্রিন্সটাকে? প্রিন্স শব্দটা কেমন পরিচিত মনে হচ্ছে তার। আরে হ্যাঁ, এটা তো সাইমের কমন ডায়লগ। 2 বছর আগেও যে তার পিছন পিছন ঘুরে ঘুরে তার জীবনের অর্ধেক সময় নষ্ট করেছিল, এটা আবার সাইম নয় তো? সে তো হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল 2 বছর আগে। সাইম নামটা দেখি মনে রেখেছো তুমি? শুধু এটাই ভুলে গেছো যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। কি করিনি আমি তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য? অবশেষে শ্রাবণের সাথে বিয়েটা পর্যন্ত ভাঙতে হলো আমার। মুহূর্তে অনিকা এগিয়ে গিয়ে সাইমের গালে চড় বসিয়ে দিল। কেন করলেন আমার সাথে এমন? আপনি যেমন আমাকে ভালোবাসতেন তার চাইতেও বেশি ভালো আমি শ্রাবণকে বাসি। যদি আপনি আমায় সত্যি ভালোবাসতেন তাহলে পারতেন সবার সামনে আমার আর আমার ফ্যামিলির সম্মানটা মাটির সাথে মিশিয়ে দিতে। আর যাই করো, এখন আর শ্রাবণের ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি শ্রাবণের চাইতেও তোমাকে বেশি সুখে রাখবো অনিকা। আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। শব্দটা অনেক পবিত্র। আপনার মতো নোংরা মানুষের মুখে তা শোভা পায় না। এই মেয়ে, এই কি ভেবেছিস তুই? এতক্ষণ ভালোভাবে কথা বলছি থেকে মাথায় ঢুকছে না নাকি? আমি চাইলে এক্ষুনি তোর থেকে ভালোবাসা আদায় করে নিতে পারি, কিন্তু আমি তোর ইচ্ছাতেই তোকে ভালোবাসতে চাই। অনিকার গলাটা টিপে ধরে কথাটা বলল সে। লোকটা আবার মিটি মিটি চাঁদের আলো অন্ধকার মেশানো হাওয়ায় মিলিয়ে গেল। অনিকা পিটপিট করে চেয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ভাই, আমায় আর কতদিন এভাবে রাখবেন? আমি তো সবকিছু বলেই দিলাম, এবার আপাতত আমায় ছেড়ে দিন। তুই যে আমার আগুন পর্যন্ত পৌঁছানোর প্রধান হাতিয়ার, এত সহজে কি করে যেতে দিই? আর তুই যে মিথ্যে বলছিস না তারও তো কোনো প্রমাণ নেই। মুহূর্তে লোকটার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আগুন নামক একটা শব্দ ভেসে উঠল। শ্রাবণ ইশারা করে বলল ফোনটা রিসিভ করতে। কিরে, কোথায় তুই? কাজ শেষ হওয়ার পরও তোর আর কোনো খোঁজ খবর নেই? শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ভাই, এখন বাড়িতেই আছি। কাল ঠিক ওইখানেই থাকবি যেখানে আমাদের ডিল হয়েছিল। আচ্ছা ভাই, কখন আসতে হবে? ভোর 5টায়।
ওকে ভাই। ঠাস, শালা তুই তো বললি শুধু ফোনেই কথা হয়েছিল। সকালে ঘুমো ঘুমো চোখে চায়ের কাপের সাথে পিচে ঘর্ষণের কিছু আওয়াজ কানে আসে তার। ভাবলো মোহনা চা নিয়ে এসেছে হয়তো। চোখ বন্ধ করে শুয়ে আছে আদিত্য নতুন বউকে একটু রাগাবে বলে। এদিকে অনেকক্ষণ ধরে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অর্পিতা। আদিত্যের ওঠার কোনো নাম গন্ধও নেই। ওদিকে মোহনা ঘুম থেকে উঠে এগিয়ে আসছে আদিত্যের রুমের দিকে। অর্পিতা মনে একরাশ বিরক্ত নিয়ে চায়ের কাপটা রেখে সেখান থেকে হাঁটা ধরলো। পেছন থেকে আদিত্য তার হাতটা ধরে হিচকে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। মোহনা দরজার সামনে এসেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আদিত্য অর্পিতাকে জড়িয়ে ধরে আছে, এটা কি করে মেনে নিবে সে? হঠাৎ আদিত্য খেয়াল করে তার বুকে মোহনা নয় বরং অর্পিতা। মুহূর্তেই অর্পিতাকে ছেড়ে দিল আদিত্য। কি করতে কি করে ফেলো সে। অর্পিতা এখনো তার বুকের ওপর শুয়ে আছে। দরজার দিকে আদিত্য চোখ পড়তে দেখে মোহনা মুখে দুইটা হাত দিয়ে চেপে ধরে দৌড় দিল নিজের রুমের দিকে। অর্পিতাকে ধাক্কা দিয়ে সরাতেই অর্পিতা একটা লজ্জামাখা হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আদিত্যের বুঝতে বাকি নেই কত বড় একটা ভুল করে ফেললো সে। জাস্ট মিস্টেক। ওদিকে শ্রাবণ বসে আছে আগুন নামক ছেলেটার মুখোমুখি। মুখ দিয়ে রক্ত পড়ছে আগুনের। হয়তো অনেক মেরেছে শ্রাবণ। সত্যিটা জানার অপেক্ষা করছে সে। কাপা কাপা গলায় আগুন কথা বলছে শ্রাবণের সাথে। অবশেষে সত্যটা মুখ থেকে বের করতে পারল শ্রাবণ। সত্যটা শোনা মাত্র যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল শ্রাবণের। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। বেলকুনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মোহনা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু জল। শেষ পর্যন্ত আদিত্য এতটা নিচে নেমে যাবে তা ভাবতেই পারছে না মোহনা। ভাবতে যেন বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। তাহলে কি সে অর্পিতাকেও পছন্দ করে? ভাবতেই অবাক লাগছে তার। প্রেম করে বিয়ে করে আবার নাকি সতীনের ঘরও করতে হবে। প্রচুর ঘৃণা হচ্ছে আদিত্যের প্রতি। ভাবতে ঘৃণা হচ্ছে যে এটা তার বিয়ে করা স্বামী। মোহনাকে রুমে না পেয়ে বেলকুনিতে চলে এলো আদিত্য। মোহনার সামনে যেতেই মোহনা এক পা পিছিয়ে যায়। কেন আসলে এখানে তুমি? এত তাড়াতাড়ি রোম্যান্স শেষ? মোনা বিশ্বাস কর। কি বিশ্বাস করতে বলছো আমায়? নিজের চোখে যা দেখলাম তাও কি মিথ্যে? এটা পুরোটা একটা মিস্টেক, বিশ্বাস কর। যাও, তুমি তোমার ওই অর্পিতার কাছেই যাও। আমি আসলেই বোকা ছিলাম, এতদিন বুঝতে পারিনি কেন তুমি আমাদের কথা কাউকে বলছো না। বিষয়টা জানাজানি হয়ে গেলে ওই অর্পিতার তো চিপটা চিপকি করতে দিবে না, তাই না? এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছো তুমি। বউ মানে কি শুধু রক্ষিতা যে একটা দিয়ে হয় না তোমার দুইজনকেই লাগবে? তোমার মনের ভিতর যে এত নোংরা তা আমার আগে জানা ছিল না। নিজের অজান্তেই মোহনার গালে চর বসিয়ে দিল আদিত্য। মোহনা বাম হাতটা গালে দিয়ে ছলছলো ভাবে তাকিয়ে আছে আদিত্যের দিকে। এই সেই আদিত্য যে কিনা কালো আমি নিজের বুকে টেনে নিয়েছিল। এই সেই আদিত্য যে কিনা সবার চোখের আড়াল করে চিরকালের মতো আমি নিজের করে নিয়েছিল। অর্পিতা কি এমন করলো যে একদিনে আদিত্য এমন পাল্টে গেল? একটা মেয়ের জন্য তার সদ্য বিয়ে করা স্ত্রীর গায়ে হাত তুলল। মোহনা গালে এক হাত দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আদিত্য নিজেও ভেবে পাচ্ছে না যে কি করে ফেললো সে। বেলা 12টা ছুঁই ছুঁই। মিষ্টি রোদ কেটে উত্তপ্ত তাপে নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত হয়ে পড়ল সেই প্রকাণ্ড সূর্য। উত্তপ্ত রোদে ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা। প্রকৃতি পাল্টে আস্তে আস্তে শীত ঘনিয়ে আসছে। এখন সকালে কিছুটা কুয়াশার ভাবও দেখা যায়, যা প্রকৃতির সৌন্দর্যটাকেই ঢেকে রাখে। কিন্তু সূর্যি মামা সেই কুয়াশাটাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে দিয়ে প্রকৃতির প্রকৃত সৌন্দর্যটা প্রকাশ করে। আচ্ছা, সূর্যি মামা কি পারে না তার এই তেজে আমার মনে প্রকৃতিতে জমে থাকা কষ্ট নামক কুয়াশাটা হাওয়ায় মিলিয়ে দিতে পারে কি? মাথার এক পাশ ধরে বেয়ে বেয়ে পড়ছে ঘাম নামক এক তরল পদার্থ। সেই দিকে অনিকার কোনো ভ্রুক্ষেপ নেই। তার জীবনটাই তো একটা অপদার্থ বস্তুতে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ পর ছাদে এলো মোহনার মা, মানে অনিকার ছোট মা। আরে কোনো পাগল এই রোদের মাঝে দাঁড়িয়ে থাকে? পুরো শরীর ভিজে গেল ঘামে। চল ঘরে চল। কলিং বেল বাজতেই মেঘলা চৌধুরী গিয়ে দরজা খুলে দেয়। কি রে, তুই রাতে কোথায় ছিলি আর এখন কোথা থেকেই বা এলি?
সেটা তোমাকে বলা কি খুব জরুরি? মানে? আমি যেখানেই থাকি না কেন সেটা তোমাকে বলাটা কি খুব জরুরি? মেঘলা চৌধুরী শ্রাবণের গলায় মাথায় হাত দিয়ে চেক করলো ছেলের আবার জ্বরে উল্টাপাল্টা বকছে না তো, কারণ শ্রাবণ কখনো তার সাথে এভাবে রিয়্যাক্ট করেনি। শ্রাবণ তার মা মেঘলা চৌধুরীর উত্তরে উপেক্ষা না করে সোজা ভিতরে চলে গেল। দরজা লাগাতে লাগাতে ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে মেঘলা চৌধুরী। দুপুরে ফ্রেশ হয়ে খেতে বসলো শ্রাবণ ও মেঘলা চৌধুরী। তোকে তো দেখে মনে হচ্ছে যে তোর কোনো বিষয় নিয়ে প্রচন্ড মন খারাপ। আমি তো তোর মা, আমাকে বলতে পারিস। কাল যে একটা জাদু দেখালাম মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমাদের বোকা বানিয়েছিলে। সেই জাদুতে তোমার চোখের আড়ালে আমি কিভাবে ধোঁকা দিয়েছিলাম। কিভাবে আবার? ফু দিয়ে? সেখানে ফুটা যেমন তোমাদের বোকা বানানোর প্রধান মাধ্যম ছিল, তা তোমরা জেনেছো। ঠিক একইভাবে অনিকার ব্যাপারে আমাকে বোকা বানানোর বিষয়টাও মূল খেলোয়াড়ের নামটা আমার অজানা নয়। মোহনা চৌধুরী আগে আন্দাজ করতে পেরেছিল যে এমন কিছুই ঘটেছে। টেবিলের উপরে রাখা গ্লাস ভর্তি পানিটা নিয়ে এক টানে তা পুরোটা শেষ করে নিয়ে নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করলো। একটু ভয় ভয় নিয়ে শ্রাবণকে বলল, কি বলছিস তুই? অনিকার ব্যাপারে তোকে ধোকা মানে? আরে দোস্ত, ওই মেয়েটারই কিভাবে তোকে ঠকালো তুই তো নিজের চোখেই দেখলি। দেখো মা, তোমার এই আজাইরা নাটক শোনার টাইম আমার একদম নেই। কালকে আমি বিয়ে করছি, সবকিছুর আয়োজন করো। সে কি? মেয়েটা কে? আপাতত তা তোমার না জানলেও চলবে। আর হ্যাঁ, বিয়ের প্রধান গেস্ট থাকবে আগুন আহমেদ সাইদ। চিনো তো নিশ্চয়ই? আর না চিনলেও পরিচয় করিয়ে দিব। এতটুকু বলে শ্রাবণ উঠে গেল। মেঘলা চৌধুরীর একটু একটু ভয়ও জেগে উঠছে মনে। গোধূলির আলোয় সাদের কার্নিশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মোহন। চারিদিকে প্রেমের ব্যর্থতার খবর শুনতে শুনতে মোহন আজ ক্লান্ত। ভাবছে বসে বসে হবে কি তার আর তানিশার মিল, নাকি পেরোতে হবে তাদেরও নানান ঝড়ঝাপটার মধ্য দিয়ে। হতে পারবে কি তানিশার কোলে গুটি গুটি হাত পা নাড়ানো একটা ফুটফুটে বাচ্চার বাবা? না, কিছুতেই অনিকার মতো ব্যর্থ প্রেমিক হওয়া যাবে না। প্রয়োজনে গড়ব সংগ্রাম, লড়ব প্রকৃতির সাথে, গড়ে তুলব এক মস্ত বড় প্রেমের ইতিহাস, যা লাইলি মজনুকেও পেছনে ফেলে স্থান গড়ে নিবে সবার শীর্ষে। সকল মানুষের মুখে মুখে থাকবে মোহন তানিশার প্রেম কথন। ওদিকে অর্পিতার বাবা আসছে আগামী পরশুই। আজ সারাদিনই অর্পিতার মুখে ফুটেছিল এক বিজয়ী হাসি। নেই শুধু মোহনা ও অনিকার মুখে হাসির রেখা। অনিকা তো সেই কবেই হাসতে ভুলে গেছে, শিখে গেছে কিভাবে সবসময় চুপচাপ থাকতে হয়। মোহনা তো সেই দুপুরের খাবার খাওয়ার পর থেকেই দরজা বন্ধ করে উপর হয়ে শুয়ে আছে নিজের রুমে। সকালের ঘটনাটা মনে পড়তেই চোখ দুটো ভিজে যাচ্ছে নিজের অজান্তেই। সন্ধ্যায় কলিং বেল বাজতেই মোহন গিয়ে দরটা খুলে দেয়। আম্মু, বড় আম্মু, কোথায় গেলে তোমরা? দেখে যাও কে এসেছে। শ্রাবণ ভাইয়া এসেছে। মোহন চিৎকার করে বলে ওঠে। একটু জোরে বলাতেই অনিকার রুম থেকে তা স্পষ্ট শোনা গেল। উপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে শ্রাবণকে। সামনে আসার সাহস পাচ্ছে না। আহান চৌধুরী বাড়িতেই ছিল। সেখানে আসতেই শ্রাবণের চোখে চোখ পড়ে তার। লজ্জায় মাথাটা নিচু করে ফেললো আহান চৌধুরী। শ্রাবণ একটু এগিয়ে গিয়েই আহান চৌধুরীকে চালাম দিল। দুজন সোফায় বসে আছে। আমি খুবই লজ্জিত শ্রাবণ, দুইটা মেয়ের দ্বারা দুইবার তোমরা অপমানিত হলে। চিচি মামা, এভাবে বলবেন না। আপনি আমার মামা, আপনাকে বাবার মতোই সম্মান করি আমি। অনিকার মাথার উপর যে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া রয়েছে তা উন্মোচন করতেই আমি এখানে এলাম। দেখো, অনিকার ব্যাপারে আমায় কিছু বলতে এসো না। যেই মেয়ে এই পরিবারের মান ইজ্জত একটুও রাখেনি, তার ব্যাপারে আমি কিছুই শুনতে চাই না। মনে হচ্ছে অনিকার ব্যাপারে আপনি এখনো রেগে আছেন, কিন্তু অনিকাকে যদি আমি নির্দোষ প্রমাণ করতে পারি। কি বলছো তুমি? হে মামা, দোষ অনিকার নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক হিংস্র ব্যক্তির। তবে কে সে? তাও আমার সময় মতো বুঝতে পারবেন আপনি। এখন আপাতত অনিকাকে আমার সাথে যেতে দিন, বাকিটা কালকেই বুঝতে পারবেন। কিন্তু কোথায় নিয়ে যাবে অনিকাকে? তোমার মাকে আমি খুব ভালো করে চিনি, সে কিছুতেই এটা মেনে নেবে না। সে বিষয়ে আপনার ভাবতে হবে না, নিশ্চিত থাকতে পারেন। রাত 9টা। এত রাতে এখানে এলে কেন? যাও অর্পিতার কাছে। এখনো রাগ করে আছিস? বললাম না ব্যাপারটা পুরোটাই মিস্টেক। আমি তুই ভেবে এইভাবে অর্পিতাকে জড়িয়ে ধরেছিলাম। আমি কি জানতাম এত সকালে সে আমার রুমে যাবে চা নিয়ে?
আমি আরো ভাবলাম এত সকালে আমার বউটা আমার খেদমত করতে গেল বুঝি। সত্যি অর্পিতাকে তুমি ইচ্ছে করে ধরনি? না না না, মোটেও না। তাহলে যে সকালে আমায় মারলে? সরি সরি সরি, 100 বার সরি। কখনো আমার এই বউটার গায়ে আমি হাত তুলবো না, এই প্রমিস। মোহনা এবার নিচে থেকে আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুমি জানো না তোমাকে ওর সাথে দেখলে আমার সহ্য হয় না, তারপরও কেন তুমি আমায় এত কষ্ট দাও? অর্পিতার মা নিশু এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটাই শুনছিল। তার মনে এতদিন অর্পিতা মোহনা ও আদিত্যের ব্যাপারে যা বলেছে সবই সত্যি। আদিত্য মোহনার কপালে একটা আলতো করে চুমু এঁকে দিয়ে রুম থেকে বের হতেই অর্পিতার মায়ের মুখোমুখি। রাত 11টা, ব্যাগে কাপড় চোপড় গুছাচ্ছে অর্পিতার মা নিশুমণি। অর্পিতার রুমে প্রবেশ করতে দেখে তার মা কাপড় চোপড় গুছাতে ব্যস্ত। অর্পিতা একটু অবাক চোখে জিজ্ঞেস করে, কি হলো মা, কাপড় গুছাচ্ছ কেন? নিশুমণি কাপড় গুছাতে গুছাতে উত্তর দিল, কাল সকালেই আমরা বাড়ি চলে যাচ্ছি, রেডি থাকিস। কিন্তু মা। আমি তোর কিন্তু শুনতে ইচ্ছুক নয়, যা বলছি তাই করবি। তুমি যে বললে কাল বাবা আসবে, আমাদের বিয়ে। স্টপ, যতদূর এগিয়েছিস ততটুকুতেই থাক। কাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস তুই? সতীনের সংসার করতে চাস তুই? মানে? আদিত্য বিবাহিত। কথাটা শোনা মাত্রই অর্পিতার 2 পা পিছিয়ে যায়। কি কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে আদিত্যকে জিজ্ঞেস করে দেখ না যে মোহনা তার স্ত্রী কিনা। মুহূর্তেই অর্পিতা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। বাড়ি থেকে বের হ আর এই বাড়িতে পৌঁছানো, এর মাঝখানে বুকের ধুকধুক শব্দটা যেন বেড়ে মিনিট প্রতি 100-এর উপরে চলে গেল। তার একটাই ভয় ছিল, এই বাড়িতে আসার পর মেঘলা চৌধুরীর রিয়াকশনটা কি হবে। কেননা মাই তার ছেলের জন্য এমন একটা খারাপ মেয়ে চাইবে না যে সবার সামনে প্রমাণিত। কিন্তু এই বাড়িতে প্রবেশ করার পর তার ধারণাটা যেন সম্পূর্ণ পাল্টে গেল। মেঘলা চৌধুরী নিজে এগিয়ে এসে তাদের ভিতরে নিয়ে গেল। কিন্তু কেন? রাতে খাবার শেষে বিছানায় বসে আছে অনিকা। মাথায় কেমন জানি ঘুরছে, শরীরটাও দুর্বল দুর্বল লাগছে তার। শ্রাবণ রুমে এসে অনিকার কাছে চলে গেল। দুহাত বাড়িয়েই অনিকাকে নিজের সাথে জড়িয়ে নিল শ্রাবণ। অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে এতদিন অনিকাকে, প্রচুর যন্ত্রণা দিয়ে ফেলেছে সে। আর না, এবার থেকে নিজের কাছেই রেখে দিবে সে অনিকাকে। অনিকাকে অনেকক্ষণ ধরে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে শ্রাবণ। প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার ফিলিংসটা তো একটু অন্যরকমই হবে। অর্পিতা দরজাটা ধাক্কা দিয়ে মোহনার রুমে প্রবেশ করে দেখে মহারানী মনের সুখে ঘুমাচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না অর্পিতা। রাগের মাথায় ঘুমের মাঝেই মোহনার গলা চেপে ধরল অর্পিতা। হঠাৎ এমন হওয়াতেই বিছানায় ছটফট করতে থাকে মোহনা। মোহনা যতই ছটফট করছে অর্পিতা ততই জোরে চেপে ধরছে। মোহনার পাশের রুমে ছিল আদিত্যের রুম। আদিত্য ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু হঠাৎই মোহনার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ তার কানে স্পর্শ করে গেল। আদিত্য মোহনার রুমের দরজার পাশে দাঁড়াতে দেখে এই অবস্থা। দৌড়ে গিয়ে অর্পিতাকে আলাদা করে নেয় মোহনার থেকে। ছাড়া পেয়ে মোহনা কাশতে থাকে। আদিত্যের চরের তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে অর্পিতা। গালে হাত দিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নিশুমণি দৌড়ে এসেই হাত ধরে টেনে তুলে নেয় অর্পিতাকে। রাত 12টা, সোফায় বসে আছে বাড়ির সকলে। সামনে দাঁড়িয়ে আছে আদিত্য ও মোহনা। তোরা এত বড় একটা কাজ করে ফেললি, অথচ আমাদের জানানোর প্রয়োজনটা মনে করলি না। কবে করেছিস এই কাজ? বাবা 4 দিন আগে। কবে এত বড় হয়ে গেছিস রে যে নিজের ডিসিশন নিজেই নেওয়া শিখে গেলি? আদিত্য কিছু না বলে মাথা নিচু করে আছে। যেহেতু তারা নিজেরাই এত বড় হয়ে গেলি, নিজের মূল্যবান ডিসিশনটাও আমাদের তুচ্ছ করে নিয়ে নিলি। যেখানে আমরা হলাম তোদের জীবনের একটা মূল্যহীন বস্তু মাত্র, সেখানে আমার মনে হয় না তোদের নিয়ে আমাদের এত ভাবা দরকার। অতএব তোদের মতো তোরা বেঁচে থাক। আশা করি তোদের পার্সোনাল লাইফে আমাদের আর কোনো প্রয়োজন হবে না। বাবা কি বলছো তুমি? বাবা? কাকে বাবা বলছিস তুই? আমি আমার সন্তানকে এই শিক্ষা দেইনি যে নিজেদের কোনো বিষয়ে বাবা মাকে তুচ্ছ মনে করবে। আজ থেকে আমার সন্তান আমার কাছে মৃত। অনেকক্ষণ অনিকাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু অনিকার কোনো সারা শব্দ পাচ্ছে না সে। বুক থেকে আলাদা করতে দেখে অনিকা অজ্ঞান হয়ে গেল। মুহূর্তে যেন পাগল পাড়া হয়ে গেল শ্রাবণ, কারণ এই মুহূর্তে তার মাকে এক বিন্দুও
বিশ্বাস করতে পারছে না সে। বিশ্বাস করবেই বা কিভাবে? বিশ্বাস যে সেই কবেই নষ্ট করে ফেলেছে সে। তার ভদ্র চেহারার আড়ালে যে এক খারাপ চরিত্রের মানুষ লুকিয়ে আছে তা তো সে প্রমাণ করেই ফেলেছে। এখন কি গ্যারান্টি আছে যে অনিকার ক্ষতি সে করতে চাইবে না? পাজাকোলা করে অনিকাকে নিয়ে গাড়িতে উঠলো শ্রাবণ। পাগলের মতো ড্রাইভ করছে সে। এত রাতে ডাক্তাররাও ছিল না, তাই ফোন করে অনেক কষ্ট করে নিয়ে এলো একজনকে, তাও আবার তার নিজস্ব চেম্বারে। রাত 1টা। বেলকুনিতে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মোহনা। একটু আবেগে কখন যে পরিবারের সাথে দুজন এতটা অন্যায় করে ফেলবে বুঝতেই পারেনি। সত্যিই তো অনেক অন্যায় করে ফেলেছে। ছোটবেলা থেকেই কোনো আবদারি তারা অপূর্ণ রাখেনি। অতি আদরে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে, আর তাদেরকে না জানিয়ে জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলাম। কিছুতেই ঘুম আসছে না আদিত্যের চোখে, তাই ছাদেকে হাঁটাহাঁটি করছে সে। আজ মনে হয় সকালে কুয়াশাটা একটু বেশি পড়বে। এখনো খুব ভালোভাবে কুয়াশা ধরেছে। ছাদের এই পাশ থেকে ওই পাশ দেখাটাই টাপ। এত কুয়াশার মাঝেও শরীরটা ঘামাচ্ছে তার। দুই চোখ জুড়ে শুধু কুয়াশা আর কুয়াশা। কিন্তু সামনে এগোতেই তা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কুয়াশাগুলো আজ তাকে স্পর্শ করতে চাচ্ছে না। গায়ে একটা চাদর জড়িয়ে ছাদে উঠে এলো অর্পিতা। হয়তো আদিত্যের সাথে এখনই তার শেষ কথোপকথন হবে। পেছনে কারের অনুভূতি টের পেয়েই পেছনে ফিরে তাকালো আদিত্য। কেন করলে আমার সাথে এমন? তুমিও তো আমায় ভালোবাসতে, তাই না? আমি তো কখনোই বলিনি তোমায় ভালোবাসি। নাও তো বলনি, তাই না? ফিরিয়ে না দেওয়ার অর্থ এই নয় যে তোমাকে আমি ভালোবাসি। তুমি তো আজ সকালেও আমায় ভালোবেসে বুকে টেনে নিয়েছিলে, মনে আছে কি? দেখো, ব্যাপারটা পুরোটাই অনিচ্ছাকৃত। আজ সকালের পর থেকে কেন জানি এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল তুমি আমাকে ভালোবাসো, হয়তো বলতে পারছো না। কিন্তু তোমার পুরোটাই মন জুড়ে যে মোহনার বসবাস, সেইটা আমার জানা ছিল না। যদি জানতাম তুমি আমায় ভালোবাসো না, তাহলে কখনোই তোমাদের মাঝে কাবাবে হাড্ডি হয়ে থাকতাম না। আমি কাল চলে যাচ্ছি, ভালো থেকো তুমি মোহনাকে নিয়ে। যদি আমায় স্যাক্রিফাইসের ভালোবাসার মানুষটা সুখে থাকতে পারে, তাহলে স্যাক্রিফাইসটাই না হয় আমি করলাম। আমার স্বপ্নটা না হয় অপূর্ণই থেকে থাক। সবাই তো আর স্বপ্নের ছোঁয়া পায় না, আমি না হয় সেই দলেরই একজন হয়ে গেলাম। ওইদিকে মোহনের আজ বিয়ে, সারা বাড়ি হই হুল্লোস। বাড়ি ভর্তি কত মেহমান। তানিশা মস্ত বড় একটা মালা পরিয়ে দিল মোহনের গলায়। মোহনের তো আজ কি না আনন্দ। গলায় মস্ত বড় একটা মালা থাকাই বড় বড় ফিলিংস পাচ্ছে সে। আজ থেকে সে আর তানিশা এক থাকবে ভাবতেই মনটা খুশিতে ভরে উঠছে মোহনের। হঠাৎই সে অনুভব করে গলায় মস্ত বড় তানিশার পরিয়ে দেওয়া জিনিসটা মালা নয়, বরং ঘুমের মধ্যে পেঁচিয়ে যাওয়া লুঙ্গিটা। মুসলমানের পর ডাক্তার আঙ্কেল বলল কয়েকদিন লুঙ্গি পরে ঘুমাতে, আর তা এখন তার বিয়ের মালা হিসেবে কাজ করছে। অনিকার পাশে বসে কপাল ভর্তি কয়েকটা চুমু এঁকে দিল শ্রাবণ। পাশে বসে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে সে। শরীর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। ডাক্তার কিছু ওষুধ দিল দুর্বলতা কাটার জন্য। কিছুদিন রেস্টে থাকতে বলল অনিকাকে। তখনই হসপিটালে প্রবেশ করে মেঘলা চৌধুরী। শ্রাবণ মেঘলা চৌধুরীর দিকে তাকিয়ে আবার অনিকার দিকে মনোযোগী হলো। তুই আমার বৌমাটাকে হাসপাতালে নিয়ে এলি আর আমাকে একটাবার জিজ্ঞাসা করলি না? শ্রাবণ তার কথাই কিছুটা অবাক হলো বটে। অবাক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা চৌধুরীর দিকে। অনিকাও পিটপিট করে মেঘলা চৌধুরীর দিকে তাকালো। শ্রাবণ কিছু বলতে যাবে তাও বলেনি, কারণ হবু বউয়ের সামনে নিজের মাকে ছোট করার শিক্ষাটা সে পায়নি। অনিকাকে বিছানায় শুয়ে দিল শ্রাবণ। ঘড়ির দিকে তাকাতে দেখে 4টা ছুঁই ছুঁই। ভোর হতে চলল প্রায়। অনিকার কপালে একটা চুমু দিয়ে পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়ল সে, গায়ে একটা চাদর দিয়ে জড়ানো। ক্লান্ত তাই অনিকা চলে গেল ঘুমের রাজ্যে ভ্রমণ করতে। ঘুম রাজারা তাকে ডাকছে। দরজাটা হাত দিয়ে হালকা ঠেলে ভেতরে প্রবেশ করে মেঘলা চৌধুরী। মেঘলা চৌধুরীকে দেখে শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। মেঘলা চৌধুরী বিছানায় বসে অনিকার ঘুমন্ত চেহারাটার দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে দেয় অনিকার। আর কত মা, বয়স তো অনেক হলো, নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়ে এটেছো। বলো দেখি, একটু শুনি তোমার গোড়া ফন্দিগুলো। তুমিও পারো বটে, খুব পারো।
নিজের ছেলের সুখটা কি তোমার সহ্য হয় না মা? মেঘলা চৌধুরী মাথা নিচু করে বসে আছে। বলো মা, এমন কেন করছিল অনিকার সাথে? সে তো তোমারই আপন ভাইয়ের মেয়ে, তাই না? ওর কথা না হয় বাদ দিলাম, আমি কি ছিলাম তোমার? কেন আমার জীবনটার সুখ কেড়ে নিতে চেয়েছিলে তুমি? আজ তোর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। খুব জোরে শুধু এতটুকুই বলতে পারি, পারলে আমায় ক্ষমা করে দিস। যদিও মা হয়ে তোমার ছেলের কাছে ক্ষমা চাওয়া শুভ পায় না, কিন্তু তবুও জানি আমি আমার তোমাকে ক্ষমা করতে বেশ কষ্ট হচ্ছে। এই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো, তুমি কি হাল হয়েছে মেয়েটার। আর সবকিছুর জন্য তুমি দায়ী মা। শুনেছিলাম নিজের কাছে মেয়ে না থাকলে সে সবসময় আশেপাশের মেয়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকে। আর তুমি কি করে পারলে এরকম একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? শ্রাবণ কিছু না বলে দাঁড়িয়ে রইল। বিশ্বাস কর শ্রাবণ, প্রতিশোধের আগুনে আমি ভুলে গিয়েছিলাম আমার ব্যক্তিত্ব। ভুলে গিয়েছিলাম যে যদি আমার একটা মেয়ে থাকতো, তারও অনিকার মতোই সবকিছু থাকতো। জানিস, আমার আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে। শ্রাবণ কিছু না বলে মুখ খুলে একটা দীর্ঘশ্বাস নেয়। পারবি তোর এই হতভাগা মাটাকে একটা বাড়ির জন্য ক্ষমা করতে? বিশ্বাস কর, আমি ওকে সব সময় নিজের মেয়ের মতনই আগলে রাখবো। আর একটা কথা বাবা, এইসব কিছু যে আমি করেছি এটা তুই অনিকা এবং বাকি কাউকে বলিস না। আমার মান ইজ্জতের প্রশ্ন এটা। এই তো তোমার আসল চেহারাটা প্রকাশ করে ফেললে। আসলে তুমি অনিকার প্রতি ভালোবাসা প্রকাশ করছো না, বরং সম্মানের কথা ভেবেই এসব নাটক করছো। বিশ্বাস কর বাবা, আমার এটার মাঝে বিন্দু মাত্র কোনো অভিনয় নেই। আমি যা বলছি সবকিছু মন থেকেই বলছি। সত্যি আমি আর তোর আগের মা নেই। আমি এখন সম্পূর্ণ পাল্টে গেছি। আজ সকালেই আমি তোদের নিয়ে যাব ওই বাড়িতে। প্রয়োজনে ক্ষমা চেয়ে নেব ওদের কাছ থেকে। তুমি কি মনে করো সত্যিটা জানলে ওরা তোমায় ক্ষমা করবে? মেঘলা চৌধুরী কিছু না বলে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, অনেক রাত হলো, কিছুক্ষণ পরই সকাল হয়ে যাবে। ঘুমিয়ে পড়। কাল সকালেই আমি তোদের নিয়ে ও বাড়িতে যাব। সকালে কুয়াশা ঘেরা সকল কিছু, একটু দূরের জিনিসও স্পষ্ট বোঝা যাচ্ছে না। সূর্যের পূর্বাভাসটাও কিছুটা ভেসে উঠছে পূর্ব দিগন্তে। শীতের সকালে গায়ে থাকা কম্বলটাও আষ্টে পিষ্টে গায়ের সাথে জড়িয়ে শুয়ে আছে মোহনা। আজ যে তাদের দুজনকেই এই বাড়ি ছাড়তে হবে, মনে হয় সেই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই তার। কিন্তু আদিত্যর পুরো মনটা জুড়ে শুধু দুশ্চিন্তের আনাগোনা। এই নিয়ে রাতে ঠিকমতো ঘুম হলো না তার। সকাল 9টা, যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছে আদিত্য। মোহনা পাশেই বসে আছে। আমরা চেষ্টা করলে আমাদের বাবা মাকে রাজি করাতে পারি না? তুই তাদের ছোটবেলা থেকে তাদের চিনিস, তাই তাদের ব্যাপারে তোকে নতুন করে কিছু বলা দরকার মনে করছি না। তবুও অন্যায় বিষয় ও আমাদের মাঝে অনেক ব্যবধান আছে। আদিত্য ব্যাগ গোছানো বাদ দিয়ে সোজা হয়ে বলে, তোর কি মনে হয় বাবা মা আমাদের মেনে নিবে? মেনে নিলে কিন্তু কালই মেনে নিত। তবুও শেষ চেষ্টা করতে প্রবলেম কোথায়? দেখ, কোনো এক সময় হয়তো আমাদের উপর থেকে বাবা মায়ের রাগটা উঠে যাবে। এখন কিন্তু তারা আমাদের উপর প্রচন্ড রেগে আছে। তাহলে আমরা এখন কোথায় যাব? দেখি, একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে আশা করি। ওদিকে গাড়ি করে রওনা দিল শ্রাবণ, অনিকা ও মেঘলা চৌধুরী। দিনের আলোয় কুয়াশা কিছুটা কমে গেছে। তারা এসে পড়ল তাদের গন্তব্য স্থানে। তারা তিনজন বাড়িতে প্রবেশ করতেই আহান চৌধুরী বসা থেকে উঠে দেয়। হয়তো মেঘলা চৌধুরীকে দেখেই সে অবাকের চরম পর্যায়ে। বুবু, তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন? তোর বাড়িতে বুঝি আমি আসতে পারি না? এই বাড়ি থেকে যাওয়ার পর কি আমি তোদের পর হয়ে গেছি? না না, কি বলছো তুমি? তুমি এসেছো, আমি অনেক খুশি। আহান চৌধুরী তাদের নিয়ে সোফায় একসাথে বসলেন। এরই মাঝে শ্রাবণ একটা বিষয় লক্ষ্য করে। আহান চৌধুরী একবারও অনিকার দিকে ফিরে তাকায়নি, তাই সে বলে ওঠে, মামা, আমি বলেছিলাম যে অনিকাকে আমি নির্দোষ প্রমাণ করব। এই নিন ভিডিওটা দেখুন। চিনতে পারছেন ছেলেটাকে? এ তো সাইম, যে 2 বছর আগেও অনিকাকে ডিস্টার্ব করতো। ভিডিওটা ছিল সেই রাতের, যেই দিন সাইম রাতের অন্ধকারে
অনিকার রুমে এসেছিল। তার আগে শ্রাবণ সেই রুমে গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার কারণে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। সেই দিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে একে অপরের হাত ধরে নেমে আসছে আদিত্য ও মোহনা। কি ব্যাপার আহান, ওরা কোথায় যাচ্ছে? আহান চৌধুরী কিছু না বলে চুপ করে আছে। ওরা চলে যাচ্ছে, বড় কাকা ওদের বাড়ি থেকে চলে যেতে বলেছে। কিন্তু কেন আহান, কি করেছে ওরা? ওরা বিয়ে করে ফেলেছে ফুপি, তাই বাবা ওদের বাড়ি থেকে চলে যেতে বলেছে। কি বলছিস আহান? তাই বলি তুই ওদের বাড়ি থেকে বের করে দিবি? তুই কি থাকতে পারবি তোর একমাত্র ছেলেকে ছাড়া, যেই ছেলেকে নিয়ে তুই অনেক গর্ব করতি? তুই ওদের বের করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হয়তো তারা কেউই অন্যের সাথে সুখী হতো না, তারা হয়তো একে অপরের সাথে সুখী হবে। আর তুই কি তোর ছেলে সুখ চাস না? আদিত্য ও মোহনা দুজনেই মাথা নিচু করে তাকিয়ে আছে। কাজটা যখন ওরা করেই ফেলেছে, রাগ করে আর কি করবি বল? আর তারা দুজনই তো এবারের ছেলে মেয়ে। আহান চৌধুরী বসে আছে, কোনো কথা নেই মুখে। আদিত্য আহান চৌধুরীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, উত্তরের অপেক্ষায়। আদিত্যের মা অনামিকার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার একমাত্র ছেলের জন্য। আহান চৌধুরীর মুখে কোনো উত্তর না পেয়ে আদিত্য মোহনার হাত ধরে সেখান থেকে হাঁটা ধরে। ওদিকে অনামিকার চোখের পানি আরও দ্বিগুণভাবে প্রবাহিত হতে লাগলো। দরজার বাইরে পা রাখতেই আহান চৌধুরী পেছন থেকে ডাক দিয়ে ওঠে। আহান চৌধুরীটাকে দাঁড়িয়ে যায় দুজন। মুখ দিয়ে বলেছি বললেই কি চলে যাবি? মনটা কি চায় তা জানতে চাইবি না? বাবাকে এভাবে একা ফেলে গিয়ে তোর কষ্ট হবে না? আহান চৌধুরী আদিত্যের সামনে আসতেই আদিত্য হুট করে তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। থ্যাংক ইউ সো মাচ বাবা। আমার দুই ছেলে মেয়ের বিয়ে এভাবে চুপি চুপি হয়ে গেলে মানুষ কি বলবে? আমি কিপটা হলেও এতটা কিপটা না, সবাই জানবে তোদের বিয়ের কথা, সবাই জানবে। বরের আসরে বসে আছে আদিত্য ও শ্রাবণ, তার মাঝখানে মোহন গিয়ে বসলো। ভাইয়া একটা কথা বলি। তাড়াতাড়ি বল, কি বলবি? বলেছিলাম কি, তোমাদেরটা তো শেষ হয়ে যাবে, আমার ব্যাপারটাও একটু দেখো। কি বলছিস তুই? তোর মতো ছেলেকে বউ দিবে কে? আরে আমার পাত্রী অনেক আগে থেকেই রেডি, সমস্যা নাই, তোমাদেরটা আর কয়েক মাস পর হলেও চলবে। কি বলছিস তুই? বউ দিয়ে কি করবি তুই? আরে তুমি বুঝতেছো না ব্যাপারটা, চারদিকে যেমন ঝড়ঝাপটা দেখলাম, তাতে এখন আমার ভীষণ ভয় করছে। আপাতত বিয়েটা করে রাখি, বড় হলে না হয় ওকে তুলে নিয়ে আসবো। ভালো না বুদ্ধিটা? 10 দিন পর শেষ বিকেলে হালকা গোধূলির আলোয় টিপ টিপ করে নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছে দুইজন। মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার অভিনয় করছে মেয়েটা, আর ছেলেটা তাকে সেভ করে টান দিয়ে নিয়ে আসছে বুকের কাছে। একসময় হোঁচট খেয়ে পড়ে পা ব্যথার অভিনয় করছে মেয়েটা, আর ছেলেটা তাকে পাজকলা করে হেঁটে চলেছে ওই নির্জন পথ। হাঁটতে হাঁটতে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে আদিত্য ও মোহনা। সন্ধ্যা পেরিয়ে রাত, কনকন